আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। উত্তরণ কর্তৃক আয়োজিত আজকে আপনাদের মানসিক দক্ষতা লেকচার 5 ক্লাস হবে। তো আজকের ক্লাসে আপনাদের সাথে থাকবেন কাউসার ভাইয়া। তো ভাইয়া কিছুক্ষণের মধ্যে ক্লাসে শুরু করে দিবেন ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন, আপনাদের এখন অনেকেই জয়েন করছেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন সবাই? একটু চ্যাট বক্সে বলেন। আর আমার সাউন্ডের কি অবস্থা সেটাও একটু আপনারা জানান। ভালো আছেন এভরিওয়ান? রাকিবুল, থ্যাংক ইউ। সাউন্ড তো ভালো না? ওকে।
তাহলে আমার মনে হয় আমরা সময় না নেই, আমরা শুরু করে দিই, নাকি কি বলেন সবাই? আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল, চলতে চলতে দেখা হয়ে গেল, নাকি? সবাই রেডি এভরিওয়ান? মেন্টাল এবিলিটিতে 15টা প্রশ্ন হয়, এর মধ্যে অলমোস্ট 6 থেকে 7টা প্রশ্ন হয় যেটা সবাই পারে। সবগুলো সেগমেন্ট মিলে 6-7টা প্রশ্ন হবে, যেটা মেন্টাল এবিলিটি কি জিনিস এটা যারা জানে বিসিএস এর সিলেবাসে তারাই 6টা বা 7টা, আমি 7টা বললাম না, 6টা প্রশ্ন তারা পারবে। এখন বাকি 7টা বা 8টা প্রশ্ন পারার জন্য আপনাকে কিছুটা শ্রম বিনিয়োগ করতে হবে। এখন শ্রম বিনিয়োগ করার ক্ষেত্রে মেন্টাল এবিলিটি সলভ করা সবার ক্ষেত্রে সমান সহজ না, কারণ এটার একটা আলাদা আইকিউ লেভেলের দরকার হয়। সবাই সব জিনিস ভালো বোঝে না। যেমন ধরেন, কেউ হয়তো বা সম্পর্ক নির্ণয় খুব ভালো পারে, সেকেন্ডের মধ্যে সে বলে দিতে পারে নাতি হবে না ভাই হবে না ভাতিজা হবে নাকি বউ হবে। বউ হওয়ার প্রশ্ন যদিও আসে না, এটা আমার খুব আক্ষেপ। আমি এখন পর্যন্ত বউ হওয়ার কোনো প্রশ্ন দেখতে পাই নাই, কারণ বউ হওয়া তো সহজ কাজ না, এই জন্য আর পরীক্ষায় হয়তো প্রশ্ন দেয় না আর কি, এটা খুব কঠিন কাজ, এই জন্য হয়তো দেয় না। তো কেউ কেউ রিলেশন বিল্ডিংটা খুব সহজে পারে, আবার কেউ দেখা গেছে রিলেশন বিল্ডিং দেখলেই তার মাথার ভিতরে জিলাপির মতো প্যাচ হয়ে যায়। সে আবার ওই যে ভারোত্তোলন ওয়েট টোয়েটের মাপজোক গুলা খুব ভালো পারে। তো যেহেতু সেক্টর আলাদা, এক একজন এক একটা ভালো পারে, তো ম্যাথমেটিক্যাল রিজনিং গুলো ভালো পারে, কেউ আবার অন্য জিনিসগুলো ভালো পারে। তবে যদি আপনি মোটামুটি শ্রম দেন, বেশি না, ধরেন আপনি মেন্টাল এবিলিটিটা বিজ্ঞানের তুলনায়, বিজ্ঞান যতটা পড়েন একজন সায়েন্সের স্টুডেন্ট না, ইন জেনারেল তার কাছাকাছি লেভেলের শ্রম দিলে আপনি বিজ্ঞান থেকে এখানে বেশি নম্বর পাবেন। যেহেতু প্রিলিতে আপনি কোনটা থেকে কত পেলেন ডাজন্ট ম্যাটার, আপনি সবগুলো মিলে কোয়ালিফাই করলেন কিনা এটা হচ্ছে বিষয়। সেক্ষেত্রে আমার মনে হয় আপনি যেখানে ভালো পারবেন সেখানে জোর দিবেন। যেমন আমি যখন প্রিলি টিকতাম, আমি ম্যাথে কোনো নম্বরই পাইতাম না। ম্যাথে তো আমি নম্বর পাই নাই, যতবার প্রিলি টিকছি ম্যাথ উইদাউট ম্যাথ। আমার কাছের মানুষরা সবাই জানে এটা। আমি ধরতাম যে আমার পরীক্ষা হচ্ছে 185-তে, এর মধ্যে আমি যা করতে পারি। এবং মেন্টাল এবিলিটিতে যে ম্যাথ ট্যাথ গুলো আসতো, একবার দশমিকের একটা ছোট্ট গুণ আসছে, আসার পরে আপনাদের ভাবি বলতেছে এটা খুব সহজ, এটা এরকম এরকম। তাই বললাম যত সহজ হোক আমি তো আর দিই নাই। বুঝতে পারলেন? তো মেন্টাল এবিলিটিতেও আমি দেখতাম যে এই দুই একটা প্রশ্ন আসে ম্যাথ রিলেটেড, সেটা বাদ দিয়ে আমি হিসাব করতাম, বাদ বাকি জায়গাগুলো আমার মাশাল্লাহ ভালোই হইতো। তো আপনি যেখানে ভালো পারবেন সেখানে ফোর্স করবেন, ওখান থেকে ভালো নম্বর উঠাইতে পারলে আপনি প্রিলি কোয়ালিফাই করবেন। এটা এটা মিন করে না যে অ্যাডমিশন টেস্টের মতো আপনি প্রত্যেকটা সেক্টরে ভালো নম্বর পাবেন বা সমান কোয়ালিফাই করা লাগবে। যদি এমন হয় এক জায়গায় শ্রম দিলে আপনি 30-এ 30 পাবেন, ফাইন, আপনি শ্রম দেন 27-28 পাওয়া গেলে হয়তো। কথা কি বুঝছেন প্রিলির প্রিপারেশনটা? তবে হ্যাঁ, যদি আপনি ব্যালেন্স করে প্রিপারেশন নিতে পারেন এটা হবে সব থেকে উত্তম। কারণ ব্যালেন্স করতে গিয়ে না টিকার থেকে কিছু ইমব্যালেন্স করে টিকে যাওয়াটা বেটার। আপনারা কি আমার কথা বুঝছেন নাকি আমি একাই বুঝলাম? হ্যালো এভরিওয়ান। ঠিক আছে, থ্যাংক ইউ। তো হয়তো কোনো ব্রেক হবে না আজকের ক্লাসে, আমরা একটানে চলে যাব, হালকা ক্লাস, লাইট ক্লাস, আমরা যেন শেষ করতে পারি দ্রুত। চলেন আমরা শুরু করি। আহ প্রথম কোশ্চেনটা দেখেন, এটা কোডিং, খুব সহজ। আমার গলাটা খুব একটা ভালো না, 2-3 দিন ধরে খুব খারাপ যাচ্ছে। আমি প্রতিদিন একটা মোনাস একটা ফিক্সু খাইতাম, আমাদের উন্মেষের এক ডক্টর বলছিল এইভাবে চালায় যান যতদিন শীত থাকে। তা আমি আবার বেশি বুঝতে গিয়ে একদিন গ্যাপ দিছিলাম, এই যে 3-4 দিন আগে একটু গরম পড়লো না, ভাবলাম হয়ে যাবে সমস্যা নাই, বন্ধ দিলাম, তারপরে ঝামেলা হয়ে গেছে। এখন আবার শুরু করছি, এখন আবার সকাল বিকাল খাচ্ছি, চা খাচ্ছি, গলা ডিস্টার্ব হইতে পারে একটু, আপনারা ম্যানেজ করে নিয়েন, মাইন্ড করেন না যে ভাইয়া বারবার কাশি দেয়, চেষ্টা করবো না দেওয়ার। দেখেন বলছে 165135 যদি পিচ হয়, তবে 121522 এটা কি হবে? সহজ হিসাব। এখন আপনি দেখেন, এটাকে আমি লিখি A B C D, তারপরে E F G H,
IJKLMNOPQRSTUVWXYZ। এখন বর্ণমালা গুলো আপনি হিসাব করেন, দেখেন আমি একটা করে দিব, এই জাতীয় বাকিগুলো আসলে আপনি এমনিই পারবেন। তো এখানে দেখেন 1 2 3 4 5, এখানে কত 1 2 3 4 5 6, তাহলে একটু ঝামেলা আছে কোথাও, কিরকম? অর্থাৎ এই পি কত নম্বর বর্ণ দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এর মানে প্রথমে হচ্ছে আপনার 16, এটা হলো পি। এরপরে আপনার 5 কিসের জন্য একটু হিসাব করেন। ইর জন্য, এটা হয়ে গেল 5। তারপরে এর জন্য কত হবে তাইলে 1 হবে, সির জন্য 3 হবে, তারপরে এর জন্য আবার 5 হবে। এখন 16 51 35 মিলছে, 16 51 35। এখন লাভের জন্য এই 12তে এল, বাকিটা আপনারা মিলে নেন, আমার উত্তর বলেন আমি দাগাই দিই, আপনারা বলেন আমি দাগাই দিই। বাবা, পোলাপান আর যাই হোক ভালোবাসা চিনে নাকি? ভাই ভালোবাসা দিয়ে যত কোশ্চেনই করেন সব পারবো, ব্যাপারটা এমন না। মানে 12 এলে আর হচ্ছে আপনার এখানে দেখেন হচ্ছে এই 15তে ও, 22-এ হলো ভি, 5-এ হলো ই, এই হলো গিয়া লাভ। তাহলে ভালোবাসা পারলেন, থ্যাংক ইউ, আপনার ব্রিলিয়ান্ট। আর এই জায়গায় সবাই ব্রিলিয়ান্ট নাকি? এরপরে দেখেন এবিসি, আর এটা হলো আপনার এক্স ওয়াই জেড। তবে জিআই ভিবি কি, এখন আমি একটু উল্টা দিক থেকে যদি আমি আপনাকে একটু বুঝাই, এবিসি যদি এক্স ওয়াই জেড হয়, এই যে এক্স ওয়াই জেড, হ্যাঁ না, দেখেন এ বি সি, বুঝছেন তো? তাহলে এই উল্টা দিকের হিসাব এবার, শুরুর দিক আর উল্টা দিক, তো শুরুর দিক আর উল্টা দিক যদি আপনি মিলান, তাহলে জিআই ভিবি, আমি আপনার কৌশল বলে দিচ্ছি, এখন আপনারা মিলাই বলেন কি হবে, বলেন বলেন বলেন। কি হবে? এখানে তো আর ভালোবাসা নাই। ইয়েস, দীপ্র, 3 হবে, গুড। মানে এখানে হলো এ, এ বি সি, তাহলে এখানে কি উল্টা দিক থেকে যদি আসেন জেড ওয়াই এক্স, ঠিক এখানে জি আই বি বি উল্টা দিক থেকে আসলে টি আর ই ই হয়। প্রয়োজন আপনি লিখে মিলাই নেন, আমি তো একবার বলেই দিলাম। পরেরটা আমি বলে দেই, একটা অংশ বলে দেব, বাকিটা আপনারা করবেন। দেখেন আমি পিছন থেকে যাই, এল রিপ্লেস করছে হচ্ছে দেখেন জে দ্বারা, পরে এখানেও ও, এখানেও ও, পরে ওয়াই রিপ্লেস করছে ডাব্লিউ দ্বারা, এরপরে এখানেও এ, এখানেও এ, তারপরে আবার এল রিপ্লেস করছে জে দ্বারা। ঘটনা কেমনে ঘটছে এখান থেকে দেখে একটু বলতে পারবেন? বলেন, দিয়ে দিলাম, একটু দেখে দেখে মিলান তো। এল রিপ্লেস করছে জে দ্বারা, কোথায়? একটা পিছনে, কথা বুঝছেন? পরেরটা সেম আছিল, তো সেম থাকলে এরপরে আবার রিপ্লেস করছে হচ্ছে ওয়াই রিপ্লেস করছে ডাব্লিউ দ্বারা। এখন ওয়াই কোথায়? এই হলো ওয়াই রিপ্লেস করছে ডাব্লিউ দ্বারা, মানে এখন এখানে আসবে হলো পিছনে, একটা পিছনে আসবে, বাকিটা সমান থাকবে। প্রথমত একটা কোথায় আসবে? পেছনে আসবে প্রথমে, তারপরে থাকবে সমান। বুঝেন নাই কারা কারা বলেন? একটা পেছনে থাকবে, তারপরে বাকিটা সমান থাকবে। আচ্ছা, কনসোনেন্ট প্রিভিয়াস অ্যালফাবেটিক্যালি চেঞ্জ এন্ড ভাওয়েল কনসোনেন্ট, হ্যাঁ ভালো বলছেন, কনস্ট্যান্ট ভাওয়েলটা ঠিক থাকবে। নীলা খুব সুন্দর করে বলছে যে ভাইয়া কনসোনেন্ট যেটা আছে এটা একটা পেছনে যাবে, আর ভাওয়েলটা যা আছে তাই থাকবে। হ্যাঁ, এখানে ভাওয়েল আছেই দুইটা, ও আর এ, এই দুইটা সেম আছে, এ পাশেও যা এ পাশেও তা, সুন্দর বলছেন উনি। আর বাকি আরেকটা পেছন দিকে কি হবে? রিপ্লেস হবে। সুন্দর কথা বলেছেন নীলা, ধন্যবাদ, আপনার খিচুড়ি দাওয়াত থাকলো। তাহলে এখন আপনারা বলবেন প্রন কোনটা হবে, এখন বলেন তাহলে প্রন কোনটাকে দিয়ে করবেন, উত্তর বলে দেন। অ্যাড্রেস প্লিজ ভাইয়া। অ্যাড্রেস হলো আপনি প্রথমত উদ্ভাসে আসবেন, এটা হলো প্রথম অ্যাড্রেস, হোসেন টাওয়ার গ্রিন রোড, আয়সা 4 তলা আয়সা মামুন ভাইরে বলবেন বা কাউরে যে কাউসার ভাইয়ের একটা ফোন করে দেন, বাকিটা আমি বুঝে নেব, ঠিক আছে? ওকে, তাহলে প্রন কি হবে বলেন? গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। পরেরটা, এখানেও সেম কাহিনী হবে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন
হ্যাঁ, আর এনটা ঠিক থাকবে। হ্যাঁ, আমি এখানে ভাওয়েল বলতে চাই নাই এই কারণে, কারণ এখানে আসে একটা ভাওয়েল তো, দুইটা ভাওয়েল না, এই জন্য বলছি প্রথমটা প্রিভিয়াস দিক থেকে রিপ্লেস হবে, পরেরটা সমান থাকবে, তারপরেরটা আবার প্রিভিয়াস রিপ্লেস হবে, তারপরেরটা আবার সমান থাকবে। তাহলে এখানে পি তার একটার আগে হচ্ছে আপনার এন, তারপরেরটা সমান সমান আছে আর, তারপরে এখানে এম একটার আগে কি, কথা বুঝছেন? এবার এবার মিলিয়ে নিলাম আমরা। এরপরে দেখেন টো যদি ডাব্লিউ আর এইচ হয় তবে ইয়ার কি হবে? এখন এখান থেকে আপনি দেখেন ইয়ার কি হয়, আপনি বলেন, বলছে যে টো, খুব খেয়াল, টি ও ই, এটা সমান সমান কি কইছে, বলছে ডাব্লিউ আর এইচ, অর্থাৎ এটা সমান সমান ডাব্লিউ আর এইচ, মিলেই দিছে। এখন মিলান, টো কোথায়, এই হলো টি, টি সমান ডাব্লিউ, অর্থাৎ দুইটা সামনে চলে গেছে। আচ্ছা, ও সমান কি আর, এখন ও কোথায়, এখানে, এখানে হলো আর, দুইটা সামনে চলে গেছে। ই সমান কি এইচ, ই কোথায়, ই হলো এখানে, তারপরে এইচ, দুইটা সামনে চলে গেছে। এখন আপনারা জিজ্ঞাসা করছে যে ইয়ার সমান সমান কি হবে, অর্থাৎ এই ই এ আর, এখন দুইটা সামনে চলে যাবেন তাই না, তো ই কোথায়, এখানে, তো দুইটা সামনে চলে যান, একটা হলো আপনার পাইলাম এইচ, এর দুইটা সামনে চলে গেলে এ বি, তারপরে হলো আপনার ডি, আর এর দুইটা সামনে চলে যাবেন, আর কোথায়, এখানে এক দুই, তারপরে ইউ, তাহলে এইচ ডি ইউ। থ্যাংক ইউ, কথা বুঝছেন? সুতরাং এইচ ডি ইউ, যারা অলরেডি উত্তর দিয়ে ফেলাইছেন আপনাদের ধন্যবাদ। এরপরে আসেন, তাহলে এগুলো নিয়ে আর প্যারা না নেই, পারবেন তো নাকি? এখন বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ গুলো দেখেন, স্বরবর্ণ 11টা আর ব্যঞ্জন বর্ণ যে কয়টা আছে একটু মিলায় দেখেন, নিচের মতো করে দেখেন, রিভার্স বোঝেন? ঠিক আছে, এখন হ্যাঁ, রিভার্স মানে উল্টা দিক থেকে। আপনি যদি স্বাভাবিক সিস্টেমে যান তাহলে অটা একেই পড়ে আর ওটা 11তেই পড়ে, এটাই সিস্টেম। কিন্তু এখন আপনি যদি উল্টা দিক থেকে আসেন তাহলে এই ও হয়ে যাবে 1 আর আপনার অ হয়ে যাবে 11, এটা হচ্ছে রিভার্স অর্ডার। ঠিক একইভাবে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও আপনি যদি সিম্পলি যান, অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি যান তাহলে এরকম হবে 39টা। এখন আপনি যদি রিভার্স অর্ডারে আসেন তাহলে এরকম হবে। এটা তো না বোঝার কিছু নাই, তাই না? এটা বুঝছেন কি না, হোয়াট ইজ রিভার্স অর্ডার এন্ড অ্যালফাবেটিক্যাল অর্ডার? ক্লিয়ার? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন এখন আপনারা বলবেন, বলছে এই যে উ, তারপরে ইয়, মূর্ধন্য, এ ধারার পরবর্তী অক্ষর কি হবে, এটা আনুনাসিক বর্ণের সিরিজ। ঠিক আছে, অর্থাৎ এই যে আমরা যে বলি না, এই ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, তো এই যে শেষের দিক থেকে যে আসতেছে, তাহলে উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। আপনাকে তো বলে না সর্বশেষটা, আপনাকে বলছে তিনটা দিয়ে দিছে, তার ঠিক পরেরটা কি হবে, ঠিক পরেরটা দন্তন্য হবে, তারপরেরটা ম হবে, পরবর্তী অক্ষর বলছে, পরবর্তীটা এর মানে দন্তন্য হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, একজনে গ বলছেন, আমি বুঝলাম না গ কি জন্য বললেন, গ তো অপশনেই নাই, আপনি পাইলেন কই? আচ্ছা, এখন এটা যোগ বিয়োগের বিষয়, আমি সাজায় লিখে দেবো, আপনারা ক্যালকুলেশন করে আমাকে চ্যাট বক্সে অ্যান্সার লিখবেন। দেখেন, বলছে এ সমান, এ অর্থ যদি ভাগ হয়, বি অর্থ যদি যোগ হয়, সি অর্থ যদি বিয়োগ হয়, ডি অর্থ যদি গুণ হয়, তাহলে কি হয়, অর্থাৎ এত কিছুর দরকার নেই, আমি ডিরেক্ট মাইনা দিয়ে এই জায়গায়, বি মানে প্লাস, এর মানে এখানে একটা প্লাস দিয়ে দিলাম, তারপরে সি মানে কি বলছে, সি মানে মাইনাস, মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে কি বলছে, ডি অর্থ গুণ, ডি, ডি কোথায় আছে, ডি অর্থ গুণ দিয়ে দিলাম, এ অর্থ ভাগ বসাইতে হবে, এর জায়গায় ভাগ বসাই দিলাম। এখন আপনি যে সরল অঙ্কের সিস্টেমে ক্যালকুলেশন করে আসেন, অ্যান্সার কত পাবেন বলেন তো? 16, থ্যাংক ইউ, গুড। পরেরটা খুব ইন্টারেস্টিং, 31 বিসিএস এর প্রশ্ন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখেন, বলছে যোগ অর্থ আপনাকে বিয়োগ ধরতে হবে, বিয়োগ অর্থ আপনাকে গুণ ধরে নিতে হবে, গুণ অর্থ আপনাকে ভাগ ধরে নিতে হবে, আর ভাগ অর্থ আপনাকে যোগ ধরে নিতে হবে। দেন এখানে ক্যালকুলেশন করলে কি হয়, তো এখানে যা আছে আছে, এটা আমি বসাইতে হবে, আগে সাজায় বসাই। এই দিলাম 5, মাইনাস আছে তো, বলছে মাইনাস করতে আপনাকে গুণ কল্পনা করতে হবে, আমি নিলাম এখানে গুণ, তারপরে আবার 5 নিলাম, আবার 5,
যোগ করতে আপনাকে কি কল্পনা করতে বলছে বলেন তো? যোগ করতে বলছে আপনাকে বিয়োগ কল্পনা করতে হবে, দেন আমি নিলাম বিয়োগ, তারপরে আবার 5। এরপর বলছে ভাগ করতে আপনাকে কি ধরতে হবে বলেন তো? ভাগ করতে আপনাকে যোগ ধরতে হবে, তো নিলাম যোগ। তারপরে বলছে ভাগের, তারপরে আবার 5। আচ্ছা, তারপরে কি করতে হবে? গুণ। গুণ অর্থ কি ধরতে হবে বলেন তো? গুণের জায়গায় কি বলছিল? গুণ অর্থ ভাগ ধরতে হবে, তো দিলাম ভাগ, তারপরে দিতে হবে হলো 5। এই হলো 5। তাহলে ফিগার কয়টা দিলাম? অঙ্ক 1 2 3 4 5, 1 2 3 4 5। এখন ক্যালকুলেশন করে আমাকে বলেন কত হয়, দ্রুত বলেন, আমি সাজাই দিছি। হ্যাঁ, গুড। সুদীপ্ত, আপনি অঙ্কে তো ভালো আছেন। আপনারা সবাই অঙ্কে ভালো, অ্যাটলিস্ট আমার থেকে ভালো। হ্যাঁ, 21, থ্যাংক ইউ। ক্লিয়ার এভরিওয়ান? এটা সাজায় বসাইতে পারাটাই ফ্যাক্টর, আর কিছু না। ঠিক আছে, এরপরে শব্দের প্রথম বর্ণ আপনাকে এগুলো দিয়ে একটু হিসাব করতে হবে। পূর্ণরূপ গুলো দেখেন, এটা মুখস্থ করে ফেলাবেন, এটা 2-3 জায়গায় কাজে লাগবে। এটা প্রথমত কাজে লাগবে আপনার মেন্টাল এবিলিটি, তারপরে আপনার কাজে লাগবে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপরে কাজে লাগবে হচ্ছে আপনার ভাইবা। 3 জায়গায় কাজে লাগবে। মেন্টালে হুবহু আসে অনেক সময়, ইন্টারন্যাশনালে মাঝে মধ্যে দেয়, আর ভাইবাতে অনেক সময় আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা বলো তো এই আইএই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এটাকে কি হয়? এখন নাকি ভাইবাতে নিয়ম বলছে তুমি করে বলা যাবে না, আপনি করে বলতে হবে। তো যদি নিয়ম হয়ে থাকে আপনি আপনি করে বলবে। আমার ভাইবার সময় 3 জন ছিল, 2 জন আপনি করে বলছে আমাকে, একজন তুমি করে বলছে। একজন ম্যাডাম ছিলেন, খুব আমার মনে হয়েছে যে রবীন্দ্র মৌলবাদী। রবীন্দ্র মৌলবাদী, ওর মৌলবাদী কথা আবার খারাপ না, উল্টা বুঝেন না, মানে রবীন্দ্রনাথের আদর্শ তার মধ্যে খুব বেশি মনে হলো আর কি। সুন্দর চুড়ি পরা, একটা সবুজ শাড়ি ছিল, খোলা চুল, মাঝ বয়সী, খুব স্নিগ্ধ একজন ম্যাডাম, গলায় মুক্তার মালা দেওয়া, খুব সুন্দর করে খুব সুইট ভাবে তিনি কথা বলেন। আমাকে প্রথম প্রশ্নটা করেছেন এভাবে, আচ্ছা বাবা তুমি বলো তো মধ্যযুগে কোন কবি মানবতার কথা বলেছেন? আমি বললাম এই তো ঠিক আছে, আমার জন্য চলে আসছে। কারণ এর আগে আমি 2-3 বার চেষ্টা করছি আমার জনের দিকে টানবার, আমি পারিনি। আমাকে প্রথমবার চেয়ারম্যান স্যার জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তো বলেন তো রাজনীতি কি? তো আমি আগে রাজনীতির সমাস বললাম, বললাম স্যার এটা সমাজসাধিত শব্দ, এটার ব্যাস বাক্য হচ্ছে এই, আর এখান থেকে যদি আমরা অর্থ করি তাহলে এটা এরকম একটা অর্থ আসে, সুতরাং এটা রাজনীতি। অর্থাৎ আমি এটাই না সমাসের দিকে আনতে চাইলাম, কিন্তু ভাগ্য হেল্প করলো না, সমাসের দিকে আসলো না। সিস্টেম হলো আপনি যেখান থেকে উত্তরটা দিবেন পরের কোশ্চেনটা নর্মালি সেখান থেকে হয়, সবসময় হয় এমন না। মানে আমি যখন বলছিলাম যে রাজনীতি একটা সমাজসাধিত শব্দ, তখন স্যার যদি বলতেন তাহলে বলো তো এটা কোন সমাস বা সমাস কি, তাহলে না খেলা জমে যেত। কিন্তু উনি বাইপাস করে আরেকদিকে চলে গেছে, সমাসে আসেন নাই। এরকম আমি 2 বার ট্রাই করছি, কাজ হয় নাই। ওই জায়গাটা আমার পক্ষে ছিল না আর কি ওই সময়। তো যাই হোক, ম্যাডাম এক সময় বললেন যে মধ্যযুগে কোন কবি বলছে বলো তো? বললাম। আধুনিক যুগে কে বলছে বলো তো? বললাম। কোট করে বলো, কোন জায়গায় বলছে, কিভাবে বলছে? বললাম। তো ম্যাডাম দেখলাম খুশি হয়েছে, এটা আমার জোন ছিল বলছি। তো উনি তুমি করেই বলছে, বাট এখন তো আর, যেহেতু পিএসসি বলতেছে তুমি করে বলা যাবে না কাউকে, তাহলে তো আর ওরা তুমি করে বলবে না, তারা আপনাকে আপনি করেই বলবে। তো সেক্ষেত্রে আপনাকে ধরতে পারে, হ্যাঁ ধরতে পারে, যে বলতে পারে যে বলেন তো এসক্যাপ যেটা, যেটা হচ্ছে জাতিসংঘের একটা প্রতিষ্ঠান আমাদের এলাকার জন্য, এটাকে ভাঙলে কি হয়, লাইক দ্যাট প্রশ্ন আপনাকে করতেই পারে। সো ইন্টারন্যাশনাল এবং মেন্টাল এবিলিটি 2 জায়গাতে এটা গুরুত্বপূর্ণ। মেয়েরা বলছে ভাই এত ডিটেলস আজ করলে তো পারবোই না। আপনাকে যে সবগুলো প্রশ্নই এই লেভেলে করবে তার তো কোনো গ্যারান্টি নাই, আবার করবে না তারও কোনো গ্যারান্টি নেই। এটা হচ্ছে আসলে আপনার লাকের উপর ডিপেন্ড করে, আপনাকে কতটুকু কিভাবে ধরবে না ধরবে, তাই না? এটা বলা যায় না। ভাইবা নিয়ে আপনি 100টা কৌশলে প্রিপারেশন নিতে পারেন, হতে পারে একটাও কাজে দিবে না বা দেয় না নর্মালি। তো এখানে কিভাবে ভাইবা শুরু হবে আর কিভাবে ভাইবা শেষ হবে এটা তো কেউ জানে না, কথা বুঝছেন? আবার এমনও হতে পারে আপনাকে খুব সহজ সহজ প্রশ্ন করবে, যেমন আমার বোর্ডে আমার 2 জন আগে যিনি ছিলেন, আমার ব্রাহ্মণবাড়িয়ার লোকটা, এই ভদ্রলোককে ধরছে তুমি গান গাও,
মানে তারে দেখা খুব একটু বেরসিক টাইপের মনে হয়েছে আর কি। তার বেশভূষাটা এমন যে সে খুব একটা যে সংস্কৃতি মনা মানুষ এমন না। সত্যি কথা আমার যেটা মনে হয়েছিল, একটু ভারী কি টাইপের লোক আর কি। তো হয়তো এই জন্য বলছে গান গাও। তো যখন উনি বের হয়ে বলছে যে আমাকে গান গাইতে বলছে, তখন তো আমি রেডি হয়ে গেছি যে যদি আমারে ধরে তাহলে আজকে খবর আছে, পিএসসি বিল্ডিং উড়াই দিব গান গায়া। কথা বুঝছেন? তো এখন আমার দুইজন আগে, এর মানে ওনার পরে দুইজন যাওয়ার পরেই আমি ছিলাম। তো আমি মনে মনে তো রেডি হয়ে গেছি কি গান গাইবো যদি ধরে। ও আল্লাহ, গান তো ধরলই না। আমার প্রথম প্রশ্নই করলো আমার এরিয়ার বাইরে থেকে। আমি বসতেও পারি না ঠিকঠাক মতো। আমাকে বলছে কাউসার আহমেদ, ইউ আর ফ্রম পলিটিক্যাল সায়েন্স। আমি বললাম ইয়েস স্যার। হোয়াই ইউ হ্যাভ চোজেন অডিট এজ ইউর থার্ড ক্যাডার। আমি বললাম মারছে, কামটা করলো কি? আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ছি, অডিটকে কেন আমি তৃতীয় চয়েসে রাখছি আমাকে প্রথমে এটা জিজ্ঞেস করছে, কারণ অডিট তো বেসিক্যালি কমার্সের ছেলে পেলেদের পছন্দের ক্যাডার। তো আমি তো এটাকে নিচের দিকে দিতে পারতাম। আমি অ্যাডমিন পুলিশের পরে অডিট রাখলাম কেন? তো এই কোশ্চেনটা ছিল আমাকে প্রথম করছে, করার পরে আমি তো ভাবলাম যে আমার এরিয়ার বাইরে চলে গেছে, প্রথমটাও না দ্বিতীয়টাও না তৃতীয় কোশ্চেন। আমি বললাম আমার মতো করে একটা উত্তর দিলাম, দেওয়ার পরে দেখলাম উত্তরটা উনি রিসিভ করে নাই। তারপরে আবার তার আমি বুঝায় বললাম যে স্যার আসলে গভর্নমেন্ট উইল ট্রেন্ড মি। আমার ডিসিপ্লিন তো ফ্যাক্টর না, আমি কোথায় পড়েছি বা কি পড়েছি। আমাকে তো সরকার কাজ করানোর আগে কাজটা আমাকে শিখাবে, তারপরে না আমাকে করতে দেবে। তখন মনে হলো তিনি উত্তরটা রিসিভ করছেন। এইভাবে আমার ভাইবাটা শুরু হয়েছিল। এখন আপনি যে কি করবেন ওখানে আপনারা কি জিজ্ঞাসা করবে কেউ জানে না, এই জন্য আল্লাহকে ডাকাই ভালো যাতে আপনার এরিয়ার ভিতরে থাকে। ভাইবা লেন্থ কতক্ষণ ছিল? 12 থেকে 15 মিনিট, এরকমই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, কখনো একটু কম অথবা কখনো একটু বেশি। আসেন, ইউএনএফপি, তারপরে কি হবে? এটা কিসের সিরিজ বলেন তো? এটা কিসের সিরিজ? ঠিক আছে, থ্যাংক ইউ। ইউএনএফপি, এই গুড। সিম্পল কোশ্চেন ছিল, অথচ 35 এর কোশ্চেন এটা। বাংলাদেশ, মালদ্বীপ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, আজব কোশ্চেন না? এমন প্রশ্ন বিসিএস এ আসে, এটা ভাবলেই তো কেমন লাগে, তাই না? অর্থাৎ আপনি মিলাবেন বাংলাদেশ, মালদ্বীপ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, দ্যাটস ইট, আর কিছুই না। ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে 18তম অক্ষরের বাম দিকে 10ম অক্ষর কোনটি? এখন আমি লিখে দিই, আপনার উত্তর বলবেন। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। অ্যান্সার করেন এবার। বলছে ইংরেজি বর্ণমালার ধারাবাহিক ভাবে, অর্থাৎ এ বি সি এভাবে আসবেন, 18তম অক্ষরের যেটা 18 হবে, তার থেকে আবার বাঁ দিকে যাবেন, মানে পেছন দিকে যাবেন, তখন আবার 10ম অক্ষর কোনটা হবে? বলেন, অ্যান্সার দেন, দ্রুত বলবেন। হ্যাঁ, আপনাদের উত্তর ঠিক, কিন্তু দু একজন ভুল টুল কইতেছেন, বুঝলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আচ্ছা দেখেন, এটা সহজ ছিল কোশ্চেনটা। ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে 18 বের করে নেবা, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষষ্ঠদশ, সপ্তদশ, অষ্টাদশ, এই হলো 18তম। এখন বাম দিকে দশম, তাহলে আবার বাম দিকে গোনা শুরু করেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এর মানে এই হলো উত্তর। এবার কি বুঝছেন? গুনতে হবে আপনাকে, বলছে এখান থেকে থেকে মানে আপনি যেখানে আছেন সেটা 1, এটা না, এর পরেরটা 1। বুঝতে পারছেন? 18তম অক্ষরের বাম দিকে, 18তম অক্ষরে তো আপনি আসছেন, 18তম অক্ষরে আসার পরে আপনাকে বাম দিকে যাইতে হবে। তো এটা তো প্রথম না, আর তো প্রথম না, আপনি এখানে থামলেন, দিস ইজ ইউ। এরপরে আপনাকে প্রথম দ্বিতীয় দিয়ে গুনতে হবে। এই গণনাটা অনেকে ভুল করে, যেখানে আপনি আছেন আছেন তার পরেরটা 1 হবে, সো অ্যান্সার হবে এইচ। ক্লিয়ার? The fifth consonant from the beginning of the sentence of the leader, বলছে the fifth consonant, অর্থাৎ পঞ্চম কনসোনেন্ট কোনটা ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, এই বাক্যের শুরুর দিক থেকে। আচ্ছা, এই এই ধরনের প্রশ্ন কিন্তু আপনি বুঝলে খুব কঠিন, না বুঝলে খুব, বুঝছেন তো? দেখেন, ফিফথ কনসোনেন্ট আপনাকে খুঁজতে বলছে, অর্থাৎ এখানে টি এইচ ই, ই হলো ভাওয়েল, এখানে আই হলো ভাওয়েল।
তারপরে আপনার আর তো নাই। এখন ফিফথ কনসোনেন্ট কোনটা? 1 2 3 4 5 অর্থাৎ টি। এই বাক্যটাকে শুরু থেকে যদি আপনি কাউন্ট করেন, দেন প্রথম প্রথম যেটা হবে কনসোনেন্ট সেটা কোনটা, অর্থাৎ প্রথম দিক থেকে গুনলে পঞ্চম কনসোনেন্ট কোনটা হবে, সেটা হবে টি। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যখন এখান থেকে গুনবেন শুরুর দিক থেকে 5 নম্বর কনসোনেন্ট, তাহলে টি এইচ ইটা ভাওয়াল বাদ দিয়ে দেন, এফ একটা কনসোনেন্ট, এফ আর একটা কনসোনেন্ট, সো উত্তর হবে টি। আচ্ছা, একজন বলছেন আমি ভাবছি তানিম আপনার সাবজেক্ট বাংলা, তাই? না ভাই, আই এম ফ্রম পলিটিক্যাল সায়েন্স। বাংলা আমার গার্লফ্রেন্ড, আমি বাংলা পছন্দ করি, তার সাথে আমার প্রেম আছে। নিচের বর্ণমালার তৃতীয় বর্ণ থেকে বিজোড় অক্ষরগুলো কেটে বাদ দেওয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন দশম বর্ণ কোনটি? আমি আপনারা বুঝাই। বলছে এখানে এই ক থেকে বর্ণমালা কাউন্ট করতে করতে তালব্য শ পর্যন্ত আসবেন। আচ্ছা, তবে নিচের বর্ণমালার তৃতীয় বর্ণ থেকে এবার শুরু করবেন, বলছেন না প্রথমটাও না দ্বিতীয়টা না, তৃতীয়টা থেকে শুরু করবেন, মানে এটা আপনার মাইলস্টোন। তৃতীয় বর্ণ থেকে বেজোড় অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে, অর্থাৎ তৃতীয় বর্ণ থেকে আপনি বেজোড় অক্ষরগুলো কেটে বাদ দেওয়া শুরু করবেন, তখন বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন দশম বর্ণ কোনটা? এবার আপনারা কাটা শুরু করেন, আমি অ্যান্সার বলবো, আপনারা বললে আমি মিলাই দিব। রেডি? মানে প্রথমটা কাটবেন না, বিজোড় অক্ষর আপনি কাটবেন, প্রথমটা তো না, কত অবশ্যই বিজোড়, আপনি সেটা কাটবেন না। বলছে তৃতীয় বর্ণ থেকে বিজোড় অক্ষরগুলো কেটে বাদ দিবেন। এবার বুঝছেন? মানে প্রথমত এটা বাদ দিলেন, 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। আচ্ছা, এখন বলছে প্রথম হতে কাটা হয়নি এমন দশম বর্ণ কোনটি? তাহলে এখন প্রথম থেকে গুনতে হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম, এর মানে উত্তর হচ্ছে এটা দ। কারা বুঝেন নাই আমাকে একটু বলেন, চ্যাটে বলেন কারা বুঝেন নাই। ক্লিয়ার? এভরিওয়ান ডান? ঠিক আছে। অভিধানে কোন শব্দটি আগে বসবে এটা আপনার আমি বুঝাইতে পারবো না, যদি আপনি অভিধান না বুঝেন কোনো লাভ নাই, আমি না, কেউ বুঝাইতে পারবেন না আপনাকে। যদি আপনি ডিকশনারি ঘাটাঘাটি করার অভ্যাস থাকে তাহলে আপনাকে কেউ বোঝানোর দরকারই হবে না, আপনি পারবেন। একজন বলছে ত হবে কিনা, না ত হবে না, ত হবে না, আমি যেভাবে বলছি সেভাবে মিলাবেন। অভিধানে কোনটি আগে বসবে আমি আপনাদের বলি। আচ্ছা, রাখেন রাখেন, ব্রেক করেন। দেখেন এখানে চ আছে, তারপরে আকার আছে, চ আছে আকার আছে, চ আছে আকার আছে, চ আছে আকার আছে। এখন আগে আসবে কোনটা? দেখেন এখানে দ, এখানে দন্ত ন, এখানে ল, এখানে ট। এখন আপনারা বলেন এগুলোর মধ্যে আগে কোন বর্ণটা? বলেন এবার, যেটা আগে আসবে এটাই হবে, যেটা আগে আসবে এটাই হবে। আমাদের বর্ণমালা এর মধ্যে আগে কোনটা? ট আগে না, ক খ গ, এই দেখেন ক খ গ ঘ ঙ, চ ছ বর্গীয় জ ঝ ঞ, এরপরে ট। দেখেন ল বলেন ন বলেন দ বলেন সবাই পরে আসে, সো এটা আগে। এটা ডিকশনারি সিস্টেম, যেটা হবে তারপরে শুরুর থেকে আবার হবে। বুঝেন নাই? মনে করেন ই থেকে আপনি ইংরেজি বর্ণমালা পড়তেছেন, তো ই দিয়ে যত বর্ণ আছে, হ্যাঁ, এরপরে এ দিয়ে শুরু হবে, এ শেষ, এরপরে আবার বি দিয়ে শুরু হবে, এটা হলো সিস্টেম, এটা আমরা জানি। সো টি হবে আগে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন বলছি যদি বর্ণমালার এম অক্ষরটি মুছে ফেলা হয় তবে বর্ণমালার মধ্যম বর্ণটি কি হবে? এন হবে, এটা সবাই জানে। যদি ইংরেজি বর্ণমালাকে উল্টো দিক থেকে লেখা হয় তাহলে বাম দিক থেকে 12তম অক্ষরের ডান পাশের 7তম অক্ষর কোনটি হবে? কি সুন্দর কোশ্চেন। যদি ইংরেজি বর্ণমালাকে উল্টো দিক থেকে লেখা হয়, দেখেন এটা রিভার্স অর্ডার কিভাবে লিখতে বলতেছে আপনার উল্টো দিক থেকে, তাহলে বাম দিক থেকে 12তম অক্ষরের ডান পাশের 7তম অক্ষর, আমি লিখে দিই আপনারা অ্যান্সার মিলাই দিন। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি।
কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এখন ইংরেজি বর্ণমালাকে যদি উল্টো দিক থেকে লেখা হয় তাহলে বাম দিক থেকে, এবার বাম দিক থেকে আসবেন, 12তম অক্ষর বের করেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, 12তম অক্ষরের ডান পাশের সপ্তম। এবার ডান পাশের সপ্তম হয় 12 থেকে আবার গুনেন, সপ্তম বের করেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই যে ষষ্ঠ, এটাই এটা, তাই না? তাহলে এখানে কি পাইছিলাম বলেন তো? কথা বলেন, কথা বলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। কথা বুঝছেন? 12তম অক্ষর তো ও, তো 12তম অক্ষরের ডান পাশের সপ্তম, তো 12তম অক্ষর যদি ও হয়ে থাকে তার ডান পাশের সপ্তমটা আপনি বের করবেন। তো এন থেকে শুরু করে সপ্তম পর্যন্ত যাবেন, তো উত্তর হবে এইচ। ক্লিয়ার এভরিওয়ান? ওয়াও, আপনারা পারেন সবাই। ঠিক আছে, এরপরে আর এখানে কি বলছে, এটা তো খুব সহজ। সিলেক্ট এন অ্যাপ্রোপ্রিয়েট টার্ম দ্যাট কমপ্লিট দ্য সিরিজ। এই যে মাঝখানেটা পড়বেন, পি কিউ আর এস টি, ছোট হাতের টি কোথায় আছে মাঝখানে? এটা আছে মাঝখানে, বুঝছেন? এবার মাঝখানে পড়বেন পি কিউ আর এস, ছোট হাতের টি, মাঝখানে গুলো ছোট হাতের, সো এটা উত্তর টি। র্যাবিট বর্ণগুলোকে রিঅ্যারেঞ্জ করলে এটা কি হয়? এটা ওই র্যাবিট হয়, র্যাবিট। রিঅ্যারেঞ্জ করলে প্রাণীর নাম পাওয়া যায়, মানে খরগোশ। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি অ্যারেঞ্জড ইনটু আ 5 লেটার ইংলিশ ওয়ার্ড। অর্থাৎ আপনি 5 লেটারের ইংলিশ ওয়ার্ড বানাইতে পারেন যদি আপনি রিঅ্যারেঞ্জ করেন। তো কাদেরকে রিঅ্যারেঞ্জ করলে এটা হবে একটু দেখেন। এতে হয় না, ভাওয়েল নাই, হবে না। বিতে হবে, ভাওয়েল হবে, গুড, এটা হবে। সিতেও হবে। কি হবে ওয়ার্ড গুলো বলেন তো? উত্তর এটাও হবে, এটাও হবে, মানে বিএনসি। ওয়ার্ড গুলো কি বলেন দেখি, কে পারেন? হ্যাঁ, বলেন বলেন। টমেটো? ওহিদুল, এটা মোটো, মোটো। সূত্র পাগলা, এম ও ডাবল টি ও, মোটো। এটা অর্পি বলছেন, সুন্দর। আর এটা কি হবে এটা বলেন? এই যে রিলসা লেখা আছে, এটাকে অর্থবোধক ভাবে যদি আপনি কনভার্ট করেন, হোয়াট উড বি দ্য ওয়ার্ড? বলি ফেলান। এনিবডি এলস? কে সেই বীর পুরুষ? বা এটা হবে না, দেখাই যাচ্ছে এ হবে না, এখানে কোনো বাউল চাউল কিচ্ছু নাই, এটা হওয়ার কোনো চান্স নাই, তো ওয়ার্ড হওয়ার তো রাস্তা বন্ধ এখানে। এটা হইছে, এটাও হবে, কি হবে? শালিরা? ওহিদুল, না রে ওহিদুল, এটা শালিরা কেমনে হয়? রেলস কেমনে হয় অর্পি? কেমনে সম্ভব? তাই? লাইসাল? আর শিওর মাসুদ? ওষুধ লিখে দেব? কে আছো জোয়ান হও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ। এটা যে পারবেন তারা খাওয়াইবাম, এবং তার নাম আমি উচ্চ স্বরে ঘোষণা করব। আমি যে বলেই দিছি কিভাবে হবে। শালির, মাসুদ রানা। শালির উপর এত ক্যাপশন কেন? টাইলার? স্যালারি? স্যালারি কেমনে হয়? এ দুইটা আছে এখানে ওহিদুল, এত দুইটা নাই। লারিস হয়? না, লারিস হয় না। বিপ্র? লারিস হয়, লারিসের অর্থ কি? কোবরা? ভাবতে থাকেন, আমরা একটু সামনের দিক থেকে ঘুরে আসি, জানাবেন।
আচ্ছা, এখানে আবার এটা কই থেকে আসলো? এই কোশ্চেন আমরা মাত্র সলভ করে আসলাম, ইউএনএফপিএ। আচ্ছা, তারপরে হ্যাঁ রিয়ালস হয় সুদীপ্ত, আপনারটা হয়, এটা নেওয়া যাচ্ছে রিয়ালস। কিন্তু ডলার ছাড়া কি বাকিগুলোর বহুবচন হয়? রিয়ালস আমি তো জানি না, ডলার হয় ডলার্স। স্লেয়ার, এটা কি বলছেন? টু স্মিয়ার cover with some soft wet mazy substance to make a image from Google. আচ্ছা, একজন মিলায় ফেলাইছে, স্লেয়ার হয়, হতে পারে, এটাও নেওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা নেওয়া যেতে পারে মাসুদ, আরেকটা মাসুদ এটা। ওকে, given the serial order in which the following word will come in the dictionary, আবার ডিকশনারির কথা বলতেছে, কোনটা আগে আসবে? বিউটি আসবে না বিউটিফুল আসবে নাকি বিট আসবে নাকি বিগিন আসবে? তো ডিকশনারি দেখলে এমনি বোঝা যাচ্ছে কোনটা সবার আগে আসবে, বিট আসবে। বিট আসলে না বিউটিফুল আসবে, নাহলে তো বিউটিফুল আসার কোনো চান্স নাই। আচ্ছা, তারপরে দেখেন, একটা ছবি দেখে তিন্নি বললো সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে। ছবির ছেলের সাথে তিন্নির সম্পর্ক কি? আচ্ছা, বোঝার চেষ্টা করেন। আমার দাদার একমাত্র ছেলের ছেলে, তা আমার দাদার একমাত্র ছেলে আমার বাবা, তার ছেলে আমার ভাই। আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার, আমার কাকার একমাত্র বড় ভাই আমার আব্বা। তার মেয়ের ছোট ভাই, তার মেয়ে আমার বোন, তার ছোট ভাই আমার ভাই। বুঝছেন নাকি আমি একাই বুঝলাম? মৌসুমী তোমার বাবার মায়ের নাতির মেয়ে, সুতরাং মৌসুমী তোমার, দেখেন, মৌসুমী তোমার বাবার মা মানে আমার দাদির, কথা বুঝতেছেন? মৌসুমী তোমার বাবার মা, বাবার মা দাদি, তার নাতি, বুঝছেন? কিন্তু তার নাতির মেয়ে, তার নাতির মেয়ে, তার নাতির মেয়ে, তো নাতি যদি হয়, আমি যদি নাতি হয়, আর একটা যদি নাতি হয়, তার যদি মেয়ে হয়, তাহলে নিচ। খুবই সিম্পল, বুঝা গেছে এবার? আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে ক ও খ, গ এর সন্তান। গ ক এর পিতা, কিন্তু খ গ এর ছেলে নয়। খ গ এর কি হবে? খুব সিম্পল কথা, আমি ভেঙে দিই, বাকিটা আপনারা মিলাই দিবেন আমাকে। রেডি? ওকে, দেখেন বলছে ক ও খ গ এর সন্তান। আচ্ছা, গ ক এর পিতা, তাইলে এ হইল গিয়া বাবা, গ ক এর পিতা, খুব খেয়াল করবেন। কিন্তু খ গ এর ছেলে নয়, তাহলে খ হইল গিয়া মেয়ে, এ হইলো গিয়া ছেলে, মানে এরা হলো গিয়া ভাই বোন দুইটা। এবার বুঝছেন, এই দুইটা হলো ভাই বোন, কটা মেয়ে কটা ছেলে। খ গ এর কি হবে এখন বলেন, আপনারা বলেন কি হবে? বলেন বলেন বলেন। আপনাদের মধ্যে দলাদলি শুরু হয়েছে কেন? খেয়াল করেন, বলছে ক ও খ গ এর সন্তান, গ ক এর পিতা, কিন্তু খ গ এর ছেলে নয়। এখন খেয়াল করবেন, লেখালেখিটা বন্ধ করেন না, আমি আপনাদের বলি। তাহলে গ এর সন্তান এ বাবা অথবা মা কিছু একটা। এখন বলছে গ ক এর পিতা, তাইলে যেহেতু পিতা তাহলে বাবা, মা বাদ দিয়ে দিলাম। খেয়াল করবেন, গ ক এর পিতা, তাহলে ক এর পিতা। ওকে, কিন্তু খ গ এর ছেলে নয়, তাহলে খ হলো তার মেয়ে, আর এ হলো গিয়া ছেলে। এটুকু তো বুঝছেন? এখন বলছে খ গ এর কি হয়, অর্থাৎ এই খটা গ এর কি হয়? বললামই তো মেয়ে, উপরে তো লিখেই দিলাম মেয়ে, উত্তর হবে ক। তো বোন বললেন কেন আপনারা? লিখেই তো দিছিলাম মেয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, is B's sister, she is B's mother, D is his father, and is D's mother, then how is A related to D? এটা আগের মতোই, এটার মতোই। আর আপনারা বলেন কিভাবে রিলেশন আছে? এ হচ্ছে বির সিস্টার, মানে এটা হচ্ছে একটা মেয়ে, মানে নারী আর কি। সি হচ্ছে বি এর মা, সি হচ্ছে বি এর মা, তাহলে ইনি হলেন একজন আরেকজন নারী, অর্থাৎ তিনি মা। আচ্ছা,
ডি হচ্ছে সি এর ফাদার, তাহলে ইনি একজন নর। ডি হচ্ছে ই হচ্ছে ডি এর মাদার, তো ইনি আরেকজন নারী। দেন হাউ ইজ এ রিলেটেড টু ডি? গ্র্যান্ডফাদার, সরি গ্র্যান্ডডটার। খুবই সিম্পল, ক্লিয়ার? ওকে। 5 জন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন, তারা হলেন ক খ গ ঘ ঙ। ক হলেন গ এর মা, গ হলেন ঘ এর স্ত্রী, গ হলেন ক এর ভাই, খ হলেন খ এর স্বামী, উ এর সঙ্গে খ এর সম্পর্ক কি? কিচ্ছু বোঝার দরকার নাই, আমি যেমনে বুঝি এমনি বুঝেন। দেখেন ক খ গ ঘ ঙ। ক হলেন গ এর মা, তাহলে ক হলো গ এর মা, তাহলে ক এটা প্রথমত মা, এটুকু বুঝেন। তাহলে ক হলেন গ এর মা, আবার গ হলো উ এর স্ত্রী, কথা খুব খেয়াল করবেন। তাইলে এই গটা, সরি, এই গরুর গ যেটা, এটা উ এর স্ত্রী, তাহলে উ উনি হলেন গিয়া স্বামী, আর গ উনি হলেন গিয়া স্ত্রী। এখন বলছে ঘ হলেন ক এর ভাই, এর মানে ক যদি মা হয়, তার যদি ভাই হয়ে থাকে, তাহলে এটা ভাই এবং মামার সম্পর্ক হওয়ার একটা চান্স আছে, রাইট? এবং খ হলেন ক এর স্বামী, খ হলেন ক এর স্বামী, অর্থাৎ উনি তো প্রথমে মা পাইছিলেন, এ খ হলো তার স্বামী, অর্থাৎ উনি হলেন আরেকজন বাবা, এখানে পাওয়া গেছে, তারা একে অপরের স্বামী স্ত্রী। এখন উঁর সাথে খ এর সম্পর্ক কি হবে? শ্বশুর। কারা বুঝেন নাই বলেন, না বুঝলে বিয়ে করে দিমু। ক্লিয়ার? হ্যাঁ, বিয়ের সম্ভব, বিয়ের ভয়ে কেউ বলে না, বুঝতে পারছি ভাই, বিয়ে করানোর দরকার নাই তাইলে, হ্যাঁ বিয়ে হবে না। এ বিয়ের ছবি দেখে বললো, সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে। সে আমার পিতামহের মানে দাদার একমাত্র পুত্র, মানে ইনি আমার বাবা, তার স্ত্রী মানে তিনি আমার মা, তার মেয়ে মানে সে আমার বোন। বি এর মা সম্পর্কে এ এর কি হয়? আপনারা বলেন কি হয়, বলেন আপনারা কি হয়, বলেন বলেন। মা হয়। গুড। আচ্ছা, এরপরে দেখেন পি কিউ থেকে লম্বা, তারপরে কিউ আর থেকে লম্বা, এম এন থেকে লম্বা, এন কিউ থেকে লম্বা, কে সব থেকে বেটে। তো আমি যেটা করি, আপনারা এক একজন এটা অনেকে আমি দেখছি কিছুই করা লাগে না, চোখে দেখে বলে ফেলতে পারে। তাহলে পি কিউ থেকে লম্বা, আমি আমার সিস্টেমটা বলি, যেটা প্রচলিত সিস্টেম, যেভাবে করতে হবে আপনাকে। পি কিউ থেকে লম্বা, তাহলে পিটাকে উপরে রাখেন আর কিউটাকে একটু নিচে নিয়ে আসেন। কিউ আর থেকে লম্বা, তাহলে নিচে আর চলে আসলো, কারণ তার থেকে আবার কিউ লম্বা, তাই না? এম এন থেকে লম্বা, এন কিউ অপেক্ষা লম্বা, এন কিউ থেকে লম্বা, এন কে এখানে রাখলাম। এম এন থেকে লম্বা, তাহলে উপরে আবার এম চলে যাবে। এখন বলেন কে সব থেকে বেটে? আর সব থেকে বেটে। উত্তর তো এটাই, বুঝছেন কিনা বলেন? এখন দেখেন সবার নিচে কে আসছে? আর আসছে, বুঝছেন কিনা বলেন? যেমনি বলে আপনি খালি এমনি সাজাই দিবেন, একটু লম্বা টান দিয়ে সাজাইন, যাতে করে মাঝখানে জায়গা থাকে অন্যগুলোকে রিপ্লেস করতে পারেন। ক্লিয়ার? এখন শেষেরটাও আপনি একই কথা বলেন, এটা কি বুঝছেন সবাই? এটা বুঝছেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন একই শ্রেণীর ভিন্ন ভিন্ন উচ্চতার শিক্ষার্থী হলো শাহিন, চুন্নু, বিপুল, প্রীতম, রানা। এদের মধ্যে চুন্নু প্রীতমের চেয়ে বেটে, শাহিন রানার চেয়ে বেটে, বিপুল আবার রানার চেয়ে লম্বা, এবং শাহিন প্রীতমের চেয়ে লম্বা। সবার মধ্যে কে বেশি লম্বা? ফালতু কোশ্চেন, এগুলো আসার কোনো মানে হয় না, তাও আমরা লিখি। এদের মধ্যে চুন্নু প্রীতমের চেয়ে বেটে, এর মানে এই হলো গিয়া প্রীতম, তার নিচে হলো গিয়া চুন্নু। চুন্নু প্রীতমের চেয়ে বেটে, তাহলে প্রীতম লম্বা। আচ্ছা, এবং শাহিন রানার চেয়ে বেটে, বুঝতে পারছি। বিপুল আবার রানার চেয়ে লম্বা এবং শাহিন প্রীতমের চেয়ে লম্বা, তাহলে প্রীতমের উপরে আমরা একজনকে পাইছি, ওটা হচ্ছে শাহিন। এখন আবার আসেন, এখন শাহিন এই জায়গায় আসি। শাহিন রানার চেয়ে বেটে, তাহলে আবার শাহিন থেকে রানা লম্বা, ওরে আবার উপরে নিয়ে গেলাম। কথা ক্লিয়ার?
শাহিন রানার চেয়ে বেটে, বিপুল আবার রানার চেয়ে লম্বা, ও আল্লাহ, এটার উপরে আবার আছে বিপুল, এটা আমার বাইক না জুয়েল। এবং শাহিন প্রীতমের চেয়ে লম্বা, এটা আগেই নিয়েছিলাম। সবার মধ্যে কে বেশি লম্বা, এখন আপনারাই বলেন কে বেশি লম্বা। বিফোর বিপুল। কথা কি বুঝতে পারছেন? কারণ বিপুল সবার উপরে উঠে গেছে। ক্লিয়ার? বুঝছেন কিনা বলেন। শুধু যেভাবে বলে আপনি সেভাবে গুছাই লিখবেন, উত্তর অটো দাঁড়ায় যাবে, আপনার কিছু বোঝার দরকার নেই। আপনি খালি ওই রিলেশন বিল্ডিং এর সময় কে মা, কে বাবা, কে ভাই, কে বোন, এগুলো পাশাপাশি লিখবেন, রিলেশন অটো দাঁড়াবে। লম্বা বেটে এগুলো পাশাপাশি লিখবেন, উত্তর দাঁড়ায় যাবে। আচ্ছা, হ্যাঁ, এগুলো টাইম কিল করে নিলা, ভালো বলছেন। 1.5 উৎপাদন অসম্ভব, এগুলো ফালতু কোশ্চেন। এগুলো বিসিএস আসার মতো কোশ্চেন হইলো? কি ছাড়া উৎপাদন অসম্ভব? কাঁচামাল ছাড়া। নাগরিক হওয়া সম্ভব, আপনি কখনো নাগরিক হতে পারবেন না যদি রাষ্ট্র না থাকে। তারপর এক কন্টেস্ট অলওয়েজ হ্যাজ অপোনেন্টস, কারণ প্রতিযোগিতা অবশ্যই থাকবে। প্রতিযোগীর ক্ষেত্রে আপনার বিপরীত পক্ষ থাকতেই হবে। আম্পায়ার সবসময় লাগে না, স্পেক্টেটরস না হইলে হয়, ভিক্টরি না হইলে হয়, টাই হতে পারে, পরিত্যক্ত হতে পারে। ইটস ইম্পসিবল টু রাইট এ ড্রামা উইদাউট এ প্লট, প্লট ছাড়া ড্রামা হবে না, ড্রামা ইস অসম্ভব। আচ্ছা, এরপরে এটা পারবেন। এর মান 2, সি এর মান 6, ডি এর মান 8, এফ এর মান 12, তবে এটা কি হবে? চলেন পোলটা নিয়ে আমরা একটু কথা বলি। দেন উত্তর বসায় দেন, দেওয়াই আছে, খালি বসাই দিলেই হয়ে যাবে। যে মান দেওয়া আছে সে ওইভাবে হিসাব করবেন, কিন্তু আপনার স্বাধীন মতো না, মান দেওয়া আছে সে অনুযায়ী বসাবেন, দেখেন উত্তর কোনটা দাঁড়ায়। রেডি? বাবা, এই তো দেখি সবাই পারে। থ্যাংক ইউ। দু একজন ভুল দিছে, কিভাবে দিল বুঝতে পারছি না। উত্তর হবে বি। যারা পারছেন পারছেন, যারা পারেন নাই মিলাই নিবেন। আপনি যদি এখানে ওই বি কে 2 ধরেন তাহলে হবে না, যে মান দেওয়া আছে এই মান অনুযায়ী বসাইলেই উত্তরটা হয়ে যাবে। এরপর আসেন, দর্শক পরিপূর্ণ হলরুমে নাটক অভিনয় করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি একটা বিশেষ চরিত্রে অভিনয় করছেন, সংলাপ ভুলে গেছেন, মনে নাই, এই মুহূর্তে কি করবেন? আপনি পরিস্থিতির সাথে ইম্প্রোভাইজ করে ফেলবেন, এটাই তো কথা। যে সিচুয়েশন ছিল দৃশ্যের আগে এবং পরে আপনি স্টোরি লাইন জানেন, সে অনুযায়ী আপনি খালি বলবেন, তাইলেই হয়ে যাবে। এটাই করতে হয়, দর্শক কি স্ক্রিপ্ট পড়ছে নাকি? আপনি যেটা বলবেন এটাই ঠিক। কথা বুঝছেন? আমার এক বন্ধু বলতো যে প্রিলি পরীক্ষা, কয় ভাই না যদি বুঝি তাহলে কি বলে, না পারলে বানাই দিমু, মজা করে বলতো। প্রিলি কোশ্চেনে এমসিকিউ বানাই দেওয়া সম্ভব? হয়তো না পারলে বানাই দিমু। এখন একজন বলছে বুঝে নাই, আরে পাগলা, আপনি নাটক অভিনয় করতেছেন মঞ্চে, সামনে দর্শক, আর আপনার ক্যারেক্টারের সংলাপ কি ছিল সেটা আপনি দাম করে ভুলে গেছেন, এখন কি করবেন? সংলাপ না বলে মঞ্চ থেকে বেরিয়ে পড়বেন, তাহলে নাটকটা পণ্ড হয়ে যাবে। দর্শকের কাছে ক্ষমা চাইলে জুতার বাড়ি খাইতে হবে, কারণ তারা জুতা দিয়ে ঢিলাবে, নিশ্চিত থাকেন ডিম ছুঁড়ে মারবে। চুপচাপ দাঁড়িয়ে থাকলে নাটক নষ্ট হবে। দৃশ্যের সাথে মিলে এমন ডায়লগ আপনি নিজের মতো করে ইম্প্রোভাইজ করে তৈরি করে ডেলিভারি দিবেন। কথা ক্লিয়ার? এর আগেরটা নাকি বুঝে নাই? আরে আল্লাহ, এটা কি কয়? এর আগেরটা আপনি বুঝলেন না কেন? পোলটা, এটা কেমন কথা? এর মান 2, সি এর মান 6, ডি এর মান 8, এফ এর মান 12, সেক্ষেত্রে এখান থেকে আপনি মান বসাই দিবেন, যা আছে সেটা বসাই দিলে উত্তর হয়ে যাবে, এটা বলছি। ওকে। আচ্ছা, তারপরে আসেন, নিচের জন্তুগুলোর মধ্যে কোনটি ভিন্ন প্রকৃতি পারে? নীলগাই, গাধা, ঘোড়া, জেব্রা। এখান থেকে আসলে এই ধরনের প্রশ্ন না হওয়া খুব উত্তম। এখান থেকে নেওয়া যেতে পারে ঘোড়া, কারণ ঘোড়া দাঁড়ায় ঘুমায়, বাকি সব শুয়ে ঘুমায়। বুঝছেন? নিচের কোন সামাজিক দলটি অন্যদের থেকে আলাদা? বিহারি আলাদা, এটা আমাদের দেশের না, রাজবংশী, মুন্ডা, সাঁওতাল সব আমাদের দেশের মানুষ। এরপরে বানান, বানান আপনাদের গ্রামারে পড়াইছি কিনা আমার একটু চ্যাট বক্সে বলেন তো। বাংলা সেকেন্ড পেপার ক্লাসে বানান হয়েছে কিনা? তো যদি সেকেন্ড পেপার ক্লাসে বানান হয়ে থাকে, এটা নিয়ে এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই, ডিটেলস পড়াইছি, এখন আবার একটু জাস্ট একটু টাচ দিয়ে যাই, হ্যাঁ।
হ্যাঁ পড়াবো, বাদ দিব না। বলছে ভাষা ও জাতির নামের ক্ষেত্রে এগুলো তো নাউন, সব থেকে পিওর নাউন। তো সব থেকে পিওর নাম নাউন যদি হয়, আবার এগুলো ভাষা ও জাতির নাম, এগুলো বিদেশি শব্দই বেশি। কারণ ভাষা তো আপনার দেশের ভাষা আছে, এর বাইরে বললে আপনি বলবেন চাইনিজ, হিন্দি, সাঁওতালি, তাই না? তো এগুলো একেবারেই প্রপার নাউন এবং এগুলো একটা সংস্কৃত শব্দ না, এই জন্য সবসময় রস্বইকার হবে, এটাই বলছে এই জায়গায়। কেন রস্বইকার হবে এবার বুঝছেন? এগুলো কখনোই কি হবে না, এগুলো সংস্কৃত হবে না। সংস্কৃত হবে না, কোনোদিনও হবে না। অন্য দেশের ভাষার নাম, অন্য দেশের জাতির নাম সংস্কৃত হওয়ার যদি সুযোগ না থাকে তো রস্বইকার দিবেন। আর আমাদের ভাষায় এখন পর্যন্ত দীর্ঘইকার বহাল আছে কেবল, কথা বলেন, কেবল সংস্কৃত শব্দে। তো অপ্রাণীবাচক হলে রস্বইকার হবে, সংস্কৃত স্ত্রীবাচক হলে শুধু রস্বইকার না হয়ে দীর্ঘইকার হয়। যেমন জননী, স্ত্রী, নারী, সাধ্বী। আপনাদের মনে আছে কি ওই যে কুমারিত্ব, হ্যালো, নারীত্ব, পোলাপান বলুক, সতীত্ব, মাসুদ কই, এগুলো কেন নষ্ট করা যায় না? এগুলো সংস্কৃত এবং নারীবাচক, তাই নষ্ট করা যায় না। যা আছে তাই রাখতে হয়, ওটাই ব্যাখ্যা। বিদেশি শব্দের বানানে আমরা জানি নত্য সত্য বিধান, অর্থাৎ মূর্ধন্য মূর্ধন্য স হয় না। এরপরে আপনি তৎসম বা অন্য কতিপয় সংস্কৃত শব্দ ছাড়া, হ্যাঁ, অন্য কোনো বানানে আপনার মূর্ধন্য হবে না, দন্তন্য হবে, অর্থাৎ নত্য সত্য বিধান। বর্ণের উপর রেফ থাকলে সেটার দ্বিত্ব হয় না, অর্থাৎ আপনি আদর্শের উপরে রেফ থাকার কারণে আদর্শ পড়বেন না, আদর্শ পড়বেন। এটাকে বর্ষা পড়বেন না, বর্ষা পড়বেন। কথা কি বুঝতে পারছেন? হ্যালো। এটাকে কর্ষণ পড়বেন না, এটাকে কর্ষণ পড়বেন। কারণ প্রকৃতপক্ষে রেফটা হচ্ছে র এর সংক্ষিপ্ত রূপ। তো র এর সংক্ষিপ্ত রূপ যদি আপনার রেফ হয়ে থাকে, সেক্ষেত্রে এখন আপনারাই বলেন এটা কি সম্ভব? সম্ভব না। অর্থাৎ যেটা মূলত র, এটাই হচ্ছে গিয়া রেফ, সংক্ষেপে, আর কিচ্ছু না। তো আপনি বাংলা বর্ণমালায় কোথায় পড়ছেন রর জন্য দ্বিত্ব হয়? আছে কোথাও? নাই। এরপরে বিশ্বসূচক অব্যয়, এগুলো ছাড়া অন্য কোথাও বিসর্গ রাখা যাবে না। প্রথমত শব্দের শেষে বিসর্গ হয় না। শব্দের শেষে প্রথম কথা হচ্ছে বিসর্গ হবে না, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তাহলে শব্দের মাঝে বিসর্গ হবে। যেমন মনোকষ্ট মাঝখানে হইছে, সন্ধি করার পরেও কিছু করার নাই, বিসর্গ বহাল থাকছে, নো প্রবলেম। ঠিক একইভাবে যদি আমরা লিখতে চাই দুঃখ, বিসর্গ আছে। আচ্ছা, 3 নম্বরে বলছি না না না, শব্দ শেষে দেওয়া যাবে। যাবে কখন? অব্যয় দ্বারা যদি বিস্ময় প্রকাশ করি, হ্যাঁ, অব্যয় দ্বারা যদি বিস্ময় প্রকাশ করি, অব্যয় দ্বারা যদি বিস্ময় প্রকাশ করি, তবে শব্দের শেষে বিসর্গ হবে। যেমন মনে করেন কি বললেন, আপনি বললেন বাহ, কি সুন্দর মেয়েটা। এই বাহ কথাটাকে আপনি বলতে পারেন বাহ, কারণ বিসর্গের উচ্চারণ হয়ের মতো। আপনি বলতে পারেন আহ, কি মজা। এটাকে এরকম লেখা যায়, তবে আমরা এটাকে এরকম লিখে প্রকাশ করি না, কারণ এটার দ্বারা আমাদের ধর্মে আলাইহিস সালাম বোঝায়, তো তাই আমরা করি না, তবে করা যেতে পারে। কিন্তু আমরা করি না আর কি। তারপরে মনে করেন আপনি এই যে ছি কথার পরে যে বিসর্গ দিছেন, এটা মূলত ছি, তুমি এত খারাপ। তারপর এই যে মনে করেন এটা এটা মূলত উচ্চারণ হচ্ছে ওহ, বড্ড লেগেছে। এই কথা বোঝা গেছে কি? এরপরে এটা, এই রুলের ব্যাখ্যা দিতে হবে নাকি দিছিলাম? এই রুলের ব্যাখ্যার দরকার আছে? থাকলে বলেন, আবার দিয়ে দেব। কুবরা, এত জ্বালা দিয়েন না। ওকে, খেয়াল করবেন। দেখেন, এ হলো প্রাণী, এ হলো গিয়া মন্ত্রী। এই যে এ পাশ থেকে নিচ্ছি শব্দগুলো, মানে এখানে আছে, এই যে দেখেন, কৃতি, স্থায়ী, দায়ী, তপস্বী, সঙ্গী, এগুলো নিচ্ছি, হ্যাঁ। তারপরে ধরেন এ হলো গিয়া কৃতি,
এই হলো গিয়া সঙ্গী, সব দীর্ঘ ইকার। আর প্রাণীর পরে আপনি বললেন জগৎ, এবার প্রাণীর রস্বইটা হবে, প্রাণীর দীর্ঘইটা হবে রস্বইকার, এ হয়ে যাবে প্রাণী জগৎ। ঠিক এখন মন্ত্রী পরে আপনি বললেন সভা, সো এবার এটা হয়ে যাবে রস্বইকার, মন্ত্রী সভা। এরপরে কৃতি আপনি বললেন ত, এখন কি হবে কৃতিত্ব, এর মানে হলো কৃতি, তারপরে হয়ে যাবে ত। এখন সঙ্গী, এরপরে নি, এখন কি হয়ে যাবে, এ হয়ে যাবে গিয়া সঙ্গিনী, দ্যাটস ইট। তবে বলেছিলাম 3 জায়গা বাদে, অর্থাৎ নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। কিভাবে, আপনি লিখছেন নারী, তারপরে তো কিচ্ছু করার নাই, যেমন আছে তেমনি, কারণ নারী কথাটা সংস্কৃত, তো সংস্কৃত স্ত্রী প্রত্যয়ে দীর্ঘ ইকার হয়, এটাই তো করছি। তো নারী যদি সংস্কৃত স্ত্রী শব্দ হয়ে থাকে, তো দীর্ঘ ইকার যেমন আছে এমন থাকবে, এখানে মাতবরের কিছু নাই। সতী, তারপরে ধরেন দিলেন ত, তাইলে এটা যা আছে তাই হবে সতীত্ব। তারপরে এই হচ্ছে গিয়ে কুমারী, নারীবাচক সংস্কৃত শব্দ ত, এখন হয়ে যাবে কুমারিত্ব। কেন চেঞ্জ হলো না ব্যাখ্যাটা সহ বললাম, বুঝছেন কথা? এগুলো যেহেতু নারীবাচক শব্দ এবং সংস্কৃত, কথা ক্লিয়ার? বুঝছেন? ভাগীরথী এমন কেন, হ্যাঁ মাসুদ, গুড লজিক। কোবরা বুঝছেন? আপনার বোঝা উচিত। আচ্ছা, এরপরে আসেন, এই সমস্যার সমাধান তো অনেকবার বলছি, মনে রাখবেন অর পরে সবসময় দন্ত স হয়, যেমন পুরস্কার, পুর অ, সুতরাং দন্ত স দিয়ে কার দিতে হবে। তিরস্কার, তীর, তারপরে দন্ত স দিয়ে কার দিতে হবে, তিরস্কার। আচ্ছা, এখন যদি ই থাকে অথবা যদি উ থাকে, তখন এটার মধ্যে সবসময় মূর্ধন্য ষ হবে। এর মানে হলো পরি, এই হলো ই, এবার মূর্ধন্য ষ, তারপরে কার, পরিষ্কার। আচ্ছা, চতুষ্পদ, চতু উ, দেন মূর্ধন্য ষ এবং পদ, চতুষ্পদ। এটা হলো এই সব কথার এক কথার ব্যাখ্যা, বুঝতে পারছেন? আপনি ধ্বনি হিসেবে কাউন্ট করবেন আর কি, হ্যাঁ। ধ্বনিতে যদি আপনার অ আসে, তখন দন্ত স দিবেন, তাহলে পুরস্কার, তিরস্কার, নমস্কার সব দন্ত স। পরিষ্কার, আবিষ্কার, চতুষ্পদ, হ্যাঁ, এগুলো সবগুলো কি হবে, নিষ্কলঙ্ক, নিষ্ফল, নিষ্পাপ, নিষ্কর, জ্যোতিষ্ক, ই ই উ উ থাকলে হবে মূর্ধন্য ষ। এটা ভুল করা যাবে না ভাই, ডেঞ্জারাস একটা রুল। এখান থেকে 35 BCS এটা কোশ্চেন আসছিল, মনে করে দেখেন। পুরস্কার বিতরণে অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার, এই কোশ্চেনটা আসছিল। তৎসম শব্দগুলো যথাযথ বানানে লিখবো, তবে যদি এমন হয় হ্রস্ব স্বর দীর্ঘ স্বর দুটো দিলেই হয়, অর্থাৎ হ্রস্বই দিলেও কারেক্ট, দীর্ঘই দিলেও কারেক্ট, হ্রস্ব দিলেও কারেক্ট, দীর্ঘও দিলেও কারেক্ট, সেক্ষেত্রে বলছে হ্রস্ব ই আর আপনার হ্রস্ব উ দিতে হবে। দুটোই যেখানে বৈধ হ্রস্ব স্বর, অর্থাৎ একসময় দীর্ঘ স্বর আর থাকবে না। এটা সন্ধির রুল, পারেন, এক কথা বারবার বলবো না, এটা বহুবার বলছি, সন্ধিতে বলছি, এখানে বলছি। এরপরে যদি সংস্কৃত না হয়, আমরা দীর্ঘস্বর বহাল রাখবো বলছি, দীর্ঘস্বর একমাত্র কোন জায়গায়, কথা বলেন, একমাত্র কোথায় বহাল রাখছি দীর্ঘস্বর, সংস্কৃতে। সংস্কৃতেও সব জায়গায় না, নারীবাচক শব্দে। তো এখন যদি অর্ধ তৎসম, তদ্ভব বা বিদেশি শব্দ হয় অথবা দেশি শব্দ হয়, সেক্ষেত্রে 100% হ্রস্ব স্বর দিতে হবে। কথা ক্লিয়ার? বানান আপনারা মুখস্থ করা শুরু করেন, এই জন্য যত ঝামেলা। বোঝার চেষ্টা করেন এখানে কি বলছে। এরপরে আলী প্রত্যয় হলে রস্বই হবে, আলী নাম হলে কেবল দীর্ঘ ইকার হবে, যেমন আলী হোসেন। কথা কি বুঝছেন? ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজে তিতি তিতি, এ পোলার নাম আলী হোসেন, তো এখন ওর আলীতে কি হবে, দীর্ঘ ইকার হবে না, কারণ নাম হিসাবে আসছে, এটা তো আর আপনার প্রত্যয় হিসেবে আসে নাই। এখন যদি প্রশ্ন করেন তাহলে ভাই সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের যে এটা এটা সোনালী ব্যাংক, এখন এখানে দীর্ঘ ইকার দেয়া কেন, কজ এটা প্রপার নাউন, ওরা চেঞ্জ করা না করা দুটার অধিকার তার মধ্যে আছে। সে যদি সোনালী ব্যাংক মূর্ধন্য ষ দিয়ে, তারপরে মূর্ধন্য দিয়ে, তারপরে ল দীর্ঘ ইকার দেয়, আপনার তাতে কি, এটা দিয়েও কি বুঝাইছে ও ভালো জানে, আপনার সমস্যা আছে? বুঝছেন কথা? প্রপার নাউন কে কার নাম কোন বানানে রাখবে এটা তার ব্যাপার,
উনি চেঞ্জ করতেও পারেন, নাও করতে পারেন। বাংলা একাডেমি যেমন যেমন করছে, যখন বলছে বিদেশি শব্দে হ্রস্বস্বর হবে, তখন একাডেমি কথাটা বানানটা দেখেন, তখন এর আগে একাডেমি তো এরকম করেছিল। যখন 2011 সালে তারা রুল দিছে, দিয়ে দেখলো নিজের রুলের নিচে ধরা পড়ে গেছে, কারণ বিদেশি শব্দ হ্রস্বইকার দিতে হবে। তখন 13 সালে তারা এটাকে চেঞ্জও করে ফেলে, তখন এটাকে কি করা হয়, একাডেমি করা হয়। কথা বুঝছেন? এখন সোনালী ব্যাংক করতেও পারে, নাও করতে পারে, কোনো অসুবিধা নাই। এরপরে বলছে তৎসম শব্দের বানান আপনার কি করতে হবে, মূর্ধন্য মূর্ধন্য ষ রাখবেন, সিস্টেম বুঝবেন, নত্য সত্য বুঝবেন, এগুলো আমাদের সব থেকে পরিচিত পড়া। ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে আমরা কোনটাকে মানবো কোনটাকে মানবো না। দেখেন যেখানে এসএইচ থাকে, যেমন আপনার ক্যাশ, যেমন পজিশন, যেমন মিশন, যেমন পসেশন, তখন প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে আমরা কোনটাকে নিব, কেন নিব, খুব খেয়াল করবেন, একটু বুঝাই দিচ্ছি আপনাকে। দন্ত স মোটামুটি বিশ্বাসঘাতক, কারণ দন্ত স্বর উচ্চারণটা দুই রকমের হয়। যেমন আমরা যখন বলি স্যার কেমন আছেন, অথবা আপনারা যখন আমাকে বলেন কাউসার ভাই আপনার কি অবস্থা, এটা দন্ত স্বর উচ্চারণ দুই জায়গাতে স এর মতো হয়েছে। আবার দন্ত স সাহেব যখন বলেন সাহেব, তখন আবার স এর মতোই হয়েছে। ওর মাথা ঠিক নাই। আচ্ছা, এখন বিদেশি শব্দ ফটোস্টেট, কমিশন, স্টেশন, এখানে তো আমি চাইলেও মূর্ধন্য ষ কে নিতে পারবো না, কারণ সে সংস্কৃত ব্যতীত অন্য জায়গায় যাবে না। আর মূর্ধন্য ষ সংস্কৃতের বাইরে যাবে না, দন্ত স বিশ্বাসঘাতক। এখন ইংরেজি উচ্চারণ এগুলো স আসে, স, ক্যাশ, পজিশন, মিশন, স্টেশন, সেক্ষেত্রে আপনি কি করবেন, হোয়াট টু ডু, আপনার হাতে একটা জিনিস হাতে আছে, সেটা হলো তালব্য স। সো এগুলোর ক্ষেত্রে আপনি যখন প্রতিবর্ণীকরণ করবেন ইংরেজিতে, তখন আপনাকে তালব্য স ইউজ করতে হবে। এটাই বলছে এতক্ষণ ধরে। কথা ক্লিয়ার? জান্নাত বলছেন আপনি কিছু জায়গায় প্রবলেমে পড়েন, এগুলো নাথিং, এগুলো কিছুই না, এগুলো যুক্ত ব্যঞ্জনের ব্যাখ্যা বুঝবেন কোনটার মধ্যে কি আছে, আর তারপরে বানানটা বোঝার চেষ্টা করবেন, কাজ হয়ে যাবে। 9-10 বই 25-26 পৃষ্ঠা আগের বইটা পড়বেন, যুক্ত ব্যঞ্জনের ব্যাখ্যাটা। এরপরে কি এবং কি মনে হয় না বলার দরকার আছে, তাও বলে দিই। যদি উত্তর হ্যাঁ হয় অথবা না হয়, তখন কি হবে, এটা এই হ্যাঁ না বাদে অন্য যাই হোক এর বাইরে, বুঝতে পারছেন? বিস্তারিত যদি উত্তর হয় অন্য যা হোক, বিস্তারিত বা অন্য যা কিছু, তখন হবে এটা। তুমি ভাত খাও কি, হ্যাঁ কি ভাত খাও, পোলাও ভাত খাই। প্রেম করো কি, হ্যাঁ কি প্রেম করো, ভালো প্রেম করি। বুঝছেন? সো এটা দ্বারা প্রশ্ন করলে আর হ্যাঁ না আসে না, অন্য কিছু চলে আসে, এটা খুব সহজ জিনিস। কি শোভা কি ছায়া গো, এই যে আমরা বলি কি স্নেহ কি মায়া গো, কি দিয়ে বলবেন, দীর্ঘইকার দিয়ে বলবেন, কারণ উত্তরে হ্যাঁ অথবা না নাই। অর্থাৎ এই রস্বইকারটা কেবল হ্যাঁ নার সাথে সম্পর্কিত। তুমি আমার সাথে যাবে কি, না, রস্বইকারের প্রশ্ন ছিল। তুমি আমার সাথে যাবে কি, হ্যাঁ, রস্বইকারের প্রশ্ন ছিল। নিচের কোনটা শুদ্ধ বানানে লিখিত? শিরচ্ছেদ, শিরশ্ছেদ, শিরোচ্ছেদ, শিরচ্ছেদ, বলেন। নীলা বলছে এ হবে উত্তর, না নীলা, এটা এ হবে না, এটা আমরা বলি শিরচ্ছেদ, কিন্তু কথাটা হবে শিরশ্ছেদ, কথাটা হবে শিরশ্ছেদ, মানে বি হবে অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার হলো শিরশ্ছেদ এটা। আচ্ছা, তারপরে কোন বানানটা শুদ্ধ, এখন এগুলা নিয়ে আমি আর কি করব বলেন, দাগায় দিয়ে দিয়ে আপনাদেরকে। ধুমধারাক্কা, কি বলেন? গণনা, 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 সিম্পল কোশ্চেন, গণনা শুদ্ধ। কোনটি শুদ্ধ? কনীনিকা, কনীনিকা প্রকৃতপক্ষে ছোট্ট আঙ্গুলটার নামটা আর কি, তো কনীনিকা এটা শুদ্ধ। বানান তো বানানি ভাই, এখানে তো আর কিছু করার নাই। আনুষঙ্গিক, আনুষঙ্গিক, আনুষাঙ্গিক, আনুষাঙ্গিক, আনুষঙ্গিক, এটা শুদ্ধ। অনুষঙ্গ থেকে আসছে, অনুষঙ্গ যোগ ইক। স্বায়ত্ত শাসন, সব থেকে বেশি আসা প্রশ্ন। প্রথমবার বফলা থাকবে, পরের বার কিছুই থাকবে না, মানে এটা উত্তর।
কথা বুঝছেন? প্রথমবার বফলা থাকবে, পরের বার কিছুই থাকবে না। এরপরে কোন বানানটা শুদ্ধ? সম বি বেহারে, এটা শুদ্ধ, এটা মুখস্থ করে ফেলাবেন। এখন আমার সাথে সম অভি বি, কথা ক্লিয়ার? আচ্ছা, কোন বানানটা শুদ্ধ? রৌদ্র করোজ্জ্বল, রৌদ্র করোজ্জ্বল, রৌদ্র করোজ্জ্বল। আপনি একটু বুঝেন আগে উত্তরটা এখানে কেমনে আসছে। কর মানে আলো, রৌদ্রের আলোতে উজ্জ্বল। এখানে একটু বুঝেন, এখানে প্রথমত রৌদ্র আছে, কর আছে, আর উজ্জ্বল আছে। এখন আপনারাই বলেন এটা উত্তর কই হবে? রৌদ্রের কর দ্বারা উজ্জ্বল, মানে এটা উত্তর। এরপরে কোনটি শুদ্ধ বানান? আমরা সবাই সমানে অদ্যপি দেই, কিন্তু উত্তরটা হচ্ছে অদ্যাপি। সন্ধি করেন অধিযোগ অপি, তখন অধি ই অপির অ দুটা মিলে আ হয়ে যায় স্বরসন্ধির নিয়মে। বুঝছেন এবার? কথা ক্লিয়ার? এই জন্য এটা হচ্ছে অদ্যাপি হবে, কখনোই অদ্যপি হবে না, অদ্যবধি হবে না, অদ্যাবধি হবে। কারণ আপনি সন্ধি করলে তো দুটো মিলে আ হয়ে যাবে, ইয়া, এটাই কারণ, আর কিছু না। এরপরে কোনটি শুদ্ধ? নিঃশেষিত, নিরস, মাধুরীয়া, অধিনী। বলেন কোনটা শুদ্ধ? এটা শুদ্ধ। কারণ আপনি যখন সন্ধি করবেন, এটা মূলত বিসর্গ সন্ধির একটা শব্দ। তো বিসর্গ সন্ধি দ্বারা তৈরি করা সমস্ত শব্দই কি শব্দ হয় বলেন তো? বিসর্গ সন্ধি দ্বারা তৈরি করা সমস্ত শব্দই কি শব্দ হয় বলেন? বাংলা হয় না সংস্কৃত হয়? হ্যালো? প্রশ্নটা সোজা ছিল, আপনারা উত্তর দিতে পারতেছেন না। বাংলা সন্ধি কয় প্রকার? দুই প্রকার, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, তৎসম সন্ধি কত প্রকার? তিন প্রকার, স্বর, ব্যঞ্জন এবং বিসর্গ। এর মানে বিসর্গ সন্ধি দ্বারা যত শব্দ আপনি দেখবেন সবই সংস্কৃত হবে। এবার বুঝছেন, বিসর্গ সন্ধিটা বাংলার না, বিসর্গ সন্ধিটা সংস্কৃত সন্ধি। সুতরাং বিসর্গ দ্বারা তৈরি করা বিসর্গ সন্ধির শব্দগুলোকে দেখলে আপনি বুঝে নেবেন এটা সংস্কৃত শব্দ। এটা খুবই একবারে একটা সিম্পল ক্যালকুলেশন। এখন কি বুঝছেন কিনা বলেন, নাকি এবারও ঝামেলা আছে? যদি এবার ঝামেলা না থাকে তাহলে আসেন এবার ভাঙা দেয় নিরস। বিসর্গ সন্ধির 5 নম্বর রুলটা, যে কখনো কখনো প্রথম স্বর আদি স্বরটা বিসর্গের কারণে দীর্ঘ হয়ে যায়। অর্থাৎ নিরস আপনার লেখার সময় আপনি নি লিখবেন, তারপরে রস লিখবেন, তা আদি স্বর কোনটা? রস্যই, এটা হয়ে যাবে দীর্ঘই, এ হলো নিরস। ঠিক এখানে হলো নি, তারপরে হলো রোগ, এখন বলার সময় হয়ে যাবে নিরোগ। এটা খুব সুন্দর করে দেওয়া আছে 19-এর বইয়ে, আগের বইও আছে, নতুন বইও আছে। নতুন বইটাতে 5টা রুল একসাথে দেওয়া, বুঝছেন, একটা প্যারা করে সুন্দর করে এক জায়গায় দেওয়া আর কি, এটা গ্ল্যান্স আপনি পাবেন। আগের বইতে বিস্তারিত খুব চমৎকার আলোচনা, এটা পড়ে নিয়ে এখান থেকে পরীক্ষা আসবে। একটি পরীক্ষায় সন্ধি কত প্রকার আসছিল, কত দিব? এখন সন্ধি কত প্রকার প্রশ্নটা এরকম কিনা, নাকি বাংলা সন্ধি কত প্রকার কিভাবে আসছে এটা কি বলছে? যদি সন্ধি কত প্রকার আসে, আপনি তিনটাই দিবেন, স্বর, ব্যঞ্জন, বিসর্গ। কারণ আমাদের ভাষায় বিসর্গ সন্ধি আমরা আলোচনা করি। বাংলা ভাষায় কত প্রকারের সন্ধি আলোচনা করা হয়, এই প্রশ্নটা আর সন্ধি কত প্রকার একই প্রশ্ন। সন্ধি কত প্রকার বলে বিসর্গ পড়বে, কারণ বিসর্গ যেহেতু সন্ধি, আর সন্ধি শব্দটাই তো সংস্কৃত শব্দ। সুতরাং সন্ধি কত প্রকার আপনি বিসর্গ বাদ দিয়ে কাউন্ট করতে পারেন না। কিন্তু যদি প্রশ্নটা হয় বাংলা সন্ধি কত প্রকার, অবশ্যই 2 প্রকার। সংস্কৃত সন্ধি কত প্রকার? 3 প্রকার। এখন বাংলা সংস্কৃত কিছুই কইলো না, প্রশ্ন করলো সন্ধি কত প্রকার? 3 প্রকার। কারণ আপনি যদি বলেন স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি, তাহলে আপনাকে প্রমাণ করা লাগবে বিসর্গ সন্ধি বলে কিছু নাই। পারবেন? উত্তর তিনটাই হবে। ক্লিয়ার? হ্যালো? একজন বলছে ব্যঞ্জন সন্ধি কত প্রকার, এই প্রশ্ন এই কেডা, এই পণ্ডিত দেখি গুলি করে এখন মেরে দিমু। ব্যঞ্জন সন্ধি কত প্রকার বললে কি উত্তর হবে ভাই? একটা গুলি করে দেবো, ডিরেক্ট মাইরা হালাই দিমু। ব্যঞ্জন সন্ধি কত প্রকার মানে এটা কেমন কোশ্চেন? ওই মিয়া, ব্যঞ্জন সন্ধির উপর প্রকারভেদ হয়, ব্যঞ্জন তো ব্যঞ্জন, ব্যঞ্জন সন্ধির আলাদা আলাদা রুলস আছে। তো রুলস থাকার অর্থ তো প্রকারভেদ না। এখন বিসর্গ সন্ধির 5টা রুল আছে, এখন আপনি বলবেন বিসর্গ সন্ধি 5 প্রকার, ইজ ইট এ কনসেপ্ট? গুলি করে মেরে দেবো।
মাহবুব বলছে মাফ করে দেন, যান, ঠিক আছে, মাফ করে দিলাম। ভয় পাইছেন? ভয় না পেলে বলেন যে পাই নাই। তারপরে আসেন, সমার্থক শব্দ নিয়ে কথা বলি। ব্যুৎপত্তি, অর্থাৎ সমার্থক কথাটা সম আর অর্থ, সম মানে সমান, অর্থ মানে অর্থ, অনেকগুলো শব্দ হবে, আপনার অর্থটা সেম হবে, সমান হবে, তখনই তারা বলা হয় সমার্থক শব্দ। এখন এখান থেকে কি আমি আপনাদের কমাই দিব না পড়বেন? আচ্ছা, সুদীপ্ত একটা ভালো প্রশ্ন করছে, বিসর্গ সন্ধি দুই প্রকার হবে না? আর বিসর্গ সন্ধিকে দুই প্রকার আপনি একটা সেন্সে বলতে পারেন, রজাত বিসর্গের সন্ধি আর সজাত বিসর্গের সন্ধি। কিন্তু এটা কোনো প্রতিষ্ঠিত কনসেপ্ট না। কেন প্রতিষ্ঠিত কনসেপ্ট না? কারণ রজাত এবং সজাত বিসর্গের বাইরেও আরো বিসর্গ সন্ধি আছে। বুঝতে পারছেন? যেমন এই হলো দুর্বার। এখন দুর্বারকে ভাঙলে একটা দু আর একটা বার, আমি এটা ভিডিও ক্লাসে আলোচনা করছি, দেখেন। আপনি রেফকে নামায় বিসর্গ বানাইছেন কারণ এটা রজত বিসর্গের সন্ধি। ঠিক যদি নমস্কার আসে, এটাও একটা হলো নম আর একটা হলো কার, তাহলে যেটা স ছিল তার আপনি বিসর্গ বানাই দিছেন, এটাই তো কাজ, আর তো কিছু করেন নাই। তো রজত বিসর্গ দুই প্রকার, রজাত সজাত। বিসর্গ দুই প্রকার হলো বিসর্গ সন্ধির ফাংশনটা দুই জায়গায় আবদ্ধ না। আর এর বাইরের সন্ধিগুলোকে আপনি রজাত আর সজাতের আওতায় রেখে বলতে পারেন না। সো বিসর্গ দুই প্রকার এটা বলা যাবে, এটা এস্টাবলিশ একটা কনসেপ্ট। কিন্তু বিসর্গ সন্ধি দুই প্রকার এটা কোনো প্রতিষ্ঠিত কনসেপ্ট না। আমার কথা কি বুঝছেন এবার সুদীপ্ত? আচ্ছা, থ্যাংক ইউ। এখন অনেকে বলতেছেন কমাই দেন, আমি বুঝলাম না আপনারা এত সিলেক্টিভ হইতে চান কেন। আমি কমাইতে পারি না, তারপর আমি চেষ্টা করি কমানোর। আচ্ছা, অন্ধকার পড়বেন, অন্ন পড়বেন, অশ্রু, চুল। তারপর এখান থেকে পড়বেন হলো জল, জ্যোৎস্না, ঠোঁট, তীর, দোকান। তারপরে হচ্ছে দেবতা। আচ্ছা, তারপর এখান থেকে পড়বেন হচ্ছে নদী, এখান থেকে নারী, আর নারী তো আর বাদ দিতে পারবো না। তারপরে অশ্ব, আকাশ। তারপর এখান থেকে আগুন পড়বেন, আলো। তারপরে ইলা, উর্মি, উন, ঋজু। তারপরে বৃক্ষ, ভ্রমর। এখান থেকে মেঘ, এখান থেকে ময়ূর, রাত, রক্ত, রাজা, শত্রু, স্বর্গ, স্বর্ণ। এখান থেকে পড়তে পারেন পাখি, পতাকা, ঝান্ডা পড়েন। এখানে কেতন অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষা আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে কেতন। তারপরে আপনার পর্বত, পৃথিবী, পাথর, পদ্ম, পুষ্প, বিদ্যুৎ, পুত্র, বাতাস। এখান থেকে বন, কাক, কোকিল। তারপরে আপনার কপাল, তারপরে আপনার হচ্ছে গৃহ, চোখ। এখান থেকে চাঁদ, সাপ, সমুদ্র। তারপর এখান থেকে হচ্ছে আপনার সূর্য, হরিণ, হাত, হাতি। এখান থেকে শশাঙ্ক শব্দ সমার্থক শব্দ কি এটা দেন। তারপর আপনাদের একটা ভালো জিনিস শেয়ার করে শিখাবো।
আচ্ছা, আপনাদের সময় দিতে পারছি না। এরকমের প্রশ্ন ভুল করার অর্থ হলো আপনি পড়াশোনাই করেন না। আপনি পড়াশোনা করেন না, করলে এমন প্রশ্ন ভুল হয় কি করে? বুঝতে পারছেন? দেখেন, শশাঙ্ক মানে হচ্ছে চাঁদ, সমুদ্র বা কপাল হওয়ার কোনো চান্সই নেই। আচ্ছা, তো বলছিলাম যদি একটু সতর্ক হয়ে পড়েন তাহলে আপনি কম পরিশ্রম দিয়ে অর্থ বুঝে পড়লে ভালো অ্যান্সার করতে পারবেন। কিরকম দেখেন, আপনি মনে করেন পড়লেন পানি, তারপর এখানে এসে পড়লেন হচ্ছে মেঘ, আর এখানে এসে পড়লেন সাগর। এখন খুব খেয়াল, হ্যাঁ, এই পানি মানে হচ্ছে জল, যদি দ যুক্ত করেন তখন উত্তর হবে জলদ। কথাটা জলদ হবে, জলদ এটা উপপদ তৎপুরুষ সমাসের শব্দ, জল দেয় যে জলদ। আর তার সাথে যদি আপনি ধি দেন, জলধি দেন, জলধি মানে হবে সাগর। ঠিক এখানে যদি আপনি বাড়ি বলেন, এটাকে যদি দ দিয়ে আবদ্ধ করেন, বাড়ি মানে মেঘ, ঠিক এখানে যদি বাড়িকে যে ধারণ করে তাকে লিখতে চান তখন হয়ে যাবে বারিধি, বারিধি মানে সাগর। আচ্ছা, যদি আপনি এখানে বলেন হচ্ছে পয়, পয় মানে পানি, এখন যদি আপনি বলেন পয়দ, পয়দ মানে মেঘ, এখানে যদি বলেন পয়োধি, পয়োধি মানে হচ্ছে সাগর। যদি বলেন নীর, আর এখানে এসে যদি দ যুক্ত করেন কেবল নিরোধ, নিরোধ মানে মেঘ, আর যদি এখানে এসে বলেন যে নিরোধী, নিরোধী মানে সাগর। এখানে যদি বলেন অম্বু মানে পানি, আর যদি বলেন দ অম্বুদ মেঘ, আর এখানে যদি এসে বলেন অম্বুধি, দেন অম্বুধি মানে হচ্ছে সাগর। তাহলে এখন বলেন তো আপনি পড়লেন কয়টা, শিখলেন কয়টা? আপনি পড়লেন 1 2 3 4 5 6, 6টা পড়লেন। তো এখন 3 যদি হয় তাহলে এখানে 6, এখানে 6, এখানে 6, অর্থাৎ আপনি আসলে 3 6 কয়টা পড়লেন? 18টা পড়লেন একটা পড়ার সাথে সাথে। অর্থ বুঝলে কখনো কখনো আপনি কিছুটা স্মার্ট ওয়েতে করতে পারবেন। নীলা বলছে এটা লিখে দিছিলেন, থ্যাংক ইউ, খুবই ধন্যবাদ আপনাকে। তো আবার দেখাই দিলাম, পাহাড় আকাশ কি কিছু সেম টাইপ আছে, মেবি বুঝতে পারলাম না। এইভাবে করা যাচ্ছে, পাহাড় আকাশ, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। হ্যাঁ অর্পণ, কথা ঠিকই আছে। এটা বলছে মামুর বেটা আমাদের দুলাভাই কাজী নজরুল। সে তো এক এক সময় এক এক মুডে থাকতো দুলালের মতো। আপনি নরকে বাদ দিয়ে দিলেন, আমি কখন বাদ দিলাম? বুঝেন নাই? সে দুলালের মতো এক এক সময় এক এক মুডে থাকতো। যখন যে মুডে থাকতো সেই মুডের কথা কইতো। কথা বুঝছেন? ও আমি পাছায় বাদ দিছি, আচ্ছা নারীটা ইম্পর্টেন্ট তাই রাখছি। তো নজরুল এক জায়গায় কইছে এই কথা, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আবার আরেক জায়গায় যায় বলছে এরা দেবী এরা লোভী, ইহাদের অতি লোভী মন। তখন তার মুড আর একটা ছিল। আবার আরেক জায়গায় যায় বলছে আরো ভিন্ন কথা, বলছে ইহারা মায়াবিনীর জাত, ইহারা সমস্ত কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। কি বুঝলেন বলেন? বলেন কি বুঝছেন? প্রথমে বলছে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। খুব ভালো কথা বলছে, সাম্যবাদী। এরপরে যখন মুড একটু খারাপ হয়েছে তখন বলছে, কি বলছে মামুর বেটা বলেন? এরা দেবী এরা লোভী, দেবী বলছে আবার লোভীও বলছে, বইলা বলছে ইহাদের অতি লোভী মন। তারপরে আবার মাথাটা আরো আওলায় গেছে, আওলায় যাওয়ার পরে তারপরে আবার বলছে যে ইহারা মায়াবিনীর জাত, ইহারা সমস্ত কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। তো তার মুড এক এক সময় এক এক রকম হইতো। কুবরা বলছে বুঝলাম, আপনি দুলাল ভাইকে পচাইতে পছন্দ করেন, তো পচাবো না ওরে আমি। হ্যাঁ নীলা, থ্যাংক ইউ। এখন পলিটিক্যাল সায়েন্সে পড়লে বাংলা পারা যাবে না এত কথা না, এটা আগ্রহ এবং ভালোবাসার ব্যাপার। যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নাড়াচাড়া করে, এমনটাই হয়, তাই না? এটা আপনার ডিসিপ্লিন ফ্যাক্টর না, আপনি কোন জায়গাটা পছন্দ করেন, কোনটা পড়তে ভালোবাসেন তার উপরে ওই সাবজেক্টে দক্ষতা তৈরি হইতে পারে। এখন নজরুলের মুডের ঠিক থাকতো না, এটা তো দুলালের মুডের মতোই। এই জন্য দুলাল র্যামের সুযোগ মতে পাইলে এ ছাড়ি না, একটা গোতা দেই।
হ্যাঁ, বুঝতে পারছি নীলা। হতে পারে, আপনার প্রশংসার জন্য আপনাকে ধন্যবাদ। তো ওই যে বললাম না, এটা তৈরি হয়েছে এভাবেই। এটা পছন্দ করতাম বাংলাকে আমি। তার চেয়ে বড় কথা, আমি একাডেমিক, আমার যত লাইফে বাংলা যতদিন ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত, আমার কখনো মনে পড়ে না আমি বাংলায় সেকেন্ড হয়েছি, কখনোই এমনটা হয়নি। কথা বুঝছেন? আমি কখনোই সেকেন্ড হইতাম না বাংলায় আমার একাডেমিক লাইফে। আপনাদেরকে একটা ঘটনা বলি, বলবো যদি কিছু মনে না করেন, অনেকে আবার নেগেটিভলি নিতে পারেন। আমি যখন কলেজে পড়ি তখন আমার কলেজের বাংলা টিচার অনেক ভালো টিচার ছিলেন, তার প্রভাব আমার উপর আছে এখনো। স্কুলের বাংলা সেকেন্ড পেপারের টিচার অনেক ভালো ছিলেন। তো এখন তো ক্লাস শুরু হওয়ার পরে 2-3 মাস পরে একটা টার্ম পরীক্ষা হয় 100 মার্কসের, 3 মাস বা 4 মাস পর। তো অঝর কবিতা না ওহিদুল, এটা অজর কবিতা। অ বর্গীয় জ বা জ তারপরে র, অজর মানে যেটা জ্বর না আর কি, বুঝছেন? অজর কবিতা। আচ্ছা শুনেন এবার। তো তখন কলেজের যে স্যার বাংলা নিতেন, স্যার আইসা একদিন ক্লাসে নিতে বললেন আর কি, যে তোমাদের মধ্যে রেসপন্স করে না, তোমরা কিছু বলো না, তোমরা খালি বসে বসে শোনো। মানে তোমাদের মধ্যে তো আমি ওইরকম লেভেল পাচ্ছি না, আসলে জানি না কেন, আগের ব্যাচগুলো অনেক ভালো ছিল, এরকম বললেন স্যার। আগের ব্যাচগুলো যে ভালো ছিল এটা কোনো সন্দেহ নাই, আসলে খুব সুন্দর সুন্দর ব্যাচ ছিল আমাদের কলেজে আগে। অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড করছে আমাদের বড় ভাইরা, আমরা দেখছি স্কুলে থাকে, আমাদের স্কুল এন্ড কলেজ তো। তো তখন তখন অজর শব্দের অর্থ যেটার মধ্যে জ্বর নাই, মানে জরারহিত, প্রাণচঞ্চল, আবার দেবতা অর্থ ব্যবহার হয়, বুঝলেন অহিদুল? তো স্যার এটা বললেন আর কি, মানে স্যার মাইন্ড করলেন। স্যার মনে করছেন যে আমাদের ব্যাচে ওরকম স্যার রেসপন্স পাচ্ছেন না। যা হোক, তো কদিন পরে পরীক্ষা হলো। পরীক্ষা হলে তো স্যার কলেজে আইসা নিচে, আমরা তো দোতলায় দাঁড়ানো, নিচ থেকে বলছে কাউসারকে। নিচে অনেক ছেলে পেলে দাঁড়ানো ছিল। কাউসারকে। তো স্যারের হাতে হলো খাতা, খাতা নিয়ে আসছে কাউসারকে। যারা বললো কাউসার তো আছে ওই যে উপরে। উপর থেকে আমিও শুনছি পোলাপান করতেছে, স্যার তো ধরে খুঁজতে আছে মোশাররফ স্যার। আমি বললাম আচ্ছা তাই। আমি দৌড়ে নিচে নামছি, স্যারকে আমারে খুঁজলেন, তুমি কাউসার? জি স্যার। আসো আসো আমার সাথে আসো। তো স্যারের রুমে গেলাম, ছেলে পেলে স্যারের সাথে গেলে স্যার খাতা খুললেন, খুলে বললেন যে আমি তোমার খাতাটা পড়লাম শুরু থেকে শেষ পর্যন্ত। তুমি তো কোনো গাইডের কথাবার্তা লেখো নাই, কোনো গাইডের সাথে তোমার কথাবার্তা মিলে না, এবং তুমি ভালো লিখছো। আর তোমার খাতায় নিঃসন্দেহে আরো 7-8 নম্বর দেওয়া যায়, আমি দিই নাই। আমাকে স্যার 66 দিছিল। বছর নম্বর দিয়ে তোমার খাতা আমি বিবেচনা করি নাই। এখানে এমন কিছু আছে যেটা অন্য খাতা আমি পাই নাই। আর 7-8 নাম্বার এমনি দেওয়া যাইতো আরো, আমি দিই নাই, ইচ্ছা করেই দিই নাই। তো কেমনে কি? তো স্যারের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। স্যার এটা ওটা জিজ্ঞেস করলো। এই হলো স্যারের সাথে আমার পরিচয়ের সূত্রপাত। কথা বুঝতে পারছেন? স্যারের সাথে কিন্তু স্টিল কথা হয় না ফোনে ওইভাবে আর। বাট আমি যদি খালি ফোন দিয়ে বলি স্যার আমি কাউসার, আর বিস্তারিত কিছু বলতে হবে না। আশুগঞ্জ জিয়া সার কারখানা কলেজের স্যার, এখন প্রিন্সিপাল। পরিচয় দিয়ে দিলাম, ওনার নাম মোশাররফ। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা ভাই জাস্ট ভালো লাগার ব্যাপার। আপনার এক জায়গায় একটা ভালো লাগা আছে, থাকে না? থাকতেই পারে। আমার এক বন্ধু আছে, সে ফিলোসফি খুব পছন্দ করে, কিন্তু পড়ছে পলিটিক্যাল সায়েন্স, এবং ফিলোসফিতে খুব জানাশোনা তার। দারুণ দারুণ কথা বলে মাঝে মধ্যেই। ফিলোসফির সাথে পলিটিক্যাল সায়েন্সের সম্পর্ক আছে, কিন্তু ও যেভাবে বলে সেটা তার গভীর জ্ঞানের পরিচয়টাকে সামনে আনে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে আসেন, অনেক কথা বলছি, ডোন্ট মাইন্ড, অফ টপিক ছিল। বাট আমি আশা করি এখান থেকে আপনারা কিছু হলেও শিখছেন। এরপরে আসেন বিপরীত শব্দ। বিপরীত শব্দ কি কমাই দেব? বলেন, দরকার আছে? একজন বলছেন কমাই দিতে, না একটাও কমাবো না। বিপরীত শব্দ কমানোর তেমন কোনো চান্স নাই, কারণ আপনাকে সবই পড়তে হবে। বিপরীত শব্দ আপনাকে সবই পড়তে হবে, এখান থেকে পড়েন, তারপরও যদি কমন পড়ে সেটা ভালো, না পড়লেও কিচ্ছু করার নাই, আপনি সবই পড়বেন। কমন পড়লে এটা আপনার লাক। আচ্ছা, জঙ্গম। জঙ্গম শব্দের অর্থ জানেন? তাহলে আপনি তার বিপরীত শব্দটা বুঝতে পারবেন।
এখানে বলছে স্থাবর, অস্থাবর, স্থির, গতিশীল, এত কিছু তো বুঝে আপনার কোনো লাভ নাই। আপনি যে জঙ্গম না বোঝেন, জঙ্গম মানে নাড়াচাড়া করা যায় এমন, তাহলে তার বিপরীত হবে স্থাবর, এটাকে নাড়াচাড়া করা যায় না। স্থাবর অস্থাবর সম্পত্তি। আচ্ছা, বিগত বিসিএস এর কোশ্চেন আছে, আপনাদের নিয়ে এটা সলভ করব। 40-এর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? প্রজ্জ্বল, 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 প্রজ্জ্বল। এখন এটাকে আমরা নিতে পারতাম, শুধু বফলা না থাকার কারণে নিতে পারবো না, তো এটাকে নিতে হবে সবার শেষে। তাম্বলিক শব্দের অর্থ কি? তাম্বলিক শব্দের অর্থ তামসিক। অর্থ নয় কোনটি বলছে? হ্যাঁ, তাম্বুল শব্দের অর্থ তো পান। তো বারোই, পান ব্যবসায়ী, পর্ণকার হচ্ছে সমার্থক নয়, তাম্বলিকের সমার্থক নয়। বারোইটাও সমার্থক, পান ব্যবসায়ীটাও সমর্থক, পর্ণকারটাও সমর্থক, তামসিকটা সমর্থক না। তমসা থেকে তামসিক। তারপরে বিভা কিরণ, এটা বাংলায় অ্যানালজি, বুঝছেন? বিভা কিরণ, তাহলে সুবলিত যদি হয় তার সাথে অ্যানালজি মিলতেছে, অর্থের দিক থেকে সমান সমান সুগঠিত। বিভাটার কিরণটা সেম, সুবলিত আর সুগঠিতটা সেম। অভিরাম শব্দের অর্থ সুন্দর। অভিরাম, এই যে ভ আছে তাই, কিন্তু যদি অবিরাম হইতো, অবিরাম মানে বিরাম নাই, তখন আপনি এটা নিতে পারতেন। অভিরাম সুন্দর। আরো সহজ করে বলি, আমরা বলি না নয়নাভিরাম, মানে তার সৌন্দর্য অনেক বেশি। নয়নাভিরাম, অনেক সুন্দর, চোখ ফেরানো যায় না। অম্বরের সমার্থক শব্দ কি? দেখেন, এখানে পৃথিবী আছে, তারপরে আপনার জল আছে, সমুদ্র আছে, আকাশ আছে। অম্বরকে দুই অর্থে ব্যবহার করা যায়, এখানে আকাশ অর্থে হবে, আবার কখনো কখনো অম্বর মানে পোশাক। বুঝতে পারছেন? নীলাম্বর, এটাকে যদি আপনি এই নীলাম্বর কথার ব্যাসবাক্য করার সময় যদি করেন নীল অম্বর যার, তখন হবে নীল পোশাক যার। কথা বুঝতে পেরেছেন? আর নীলাম্বরকে যদি আপনি লেখেন নীল যে অম্বর, তখন হবে এটার অর্থ আকাশ। সমার্থক শব্দের উপরে ডিপেন্ড করে, কখনো কখনো সমাস আলাদা আলাদা হতে পারে, এটা আপনারা জানেন, আপনাদের সমাস পড়ানোর সময় বলছি। মানে ব্যাস বাক্যের উপর ডিপেন্ড করে, সরি। তো ব্যাস বাক্যের উপর ডিপেন্ড করে আলাদা হতে পারে। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। যেমন ধরেন, বোটা খসা। এখন বোটা থেকে খসা হতে থেকেছে পঞ্চমী তৎপুরুষ, আর বোটা খসেছে যার, এটাও তো বোটা খসা। তখন আবার ব্যতিকরণ বহুব্রীহি, তখন এটা ফল বোঝাবে, যে ফল গাছ থেকে পেকে আপনা আপনি পড়ে, তখন ওই ফলকে বলা হয় বোটা খসা। এখন বোটা থেকে খসা বললে এক জিনিস, আর বোটা খসা, বোটা খসেছে যার এভাবে বললে আরেক জিনিস। সো নীলাম্বরকে যদি বলে নীল যে অম্বর, অর্থাৎ যে আকাশটা নীল, তখন নীলাম্বর মানে আকাশ। কিন্তু নীল অম্বর যার, যার পোশাক নীল, গাত্র নীল, তখন নীলাম্বর মানে হচ্ছে আপনার পোশাক। সো এটার ব্যবহার খুব সংকীর্ণ, খুব কম। ক্লিয়ার? এরপরে আসেন, নিচের কোন বানানটি শুদ্ধ? এনসাইক্লোপিডিয়া। আপনি বানান শুদ্ধের ক্ষেত্রে তো ঠিক বানান যেটা সেখানে গোল্লা মারিয়ে দিতে হবে, কিছু করার নাই, এটা শুদ্ধ উত্তর, এনসাইক্লোপিডিয়া। এরপরে সঠিক বানান কোনটি? ইনজেওলিং, ইনজেওলিং, ইন ডাবল এল, এই যে এটা উত্তর। এটা হবে না, এই যে এখানে গোলমাল আছে দেখছেন, তো এটা উত্তর। এটা স্টেট মানে সত্যায়িত, এটা সত্যায়িত না প্রত্যায়িত, এটা নিয়ে অনেক ঝামেলা আছে। অনেক বইয়ে যারা বই লিখছে এরা ভুল টুল লিখে উড়াইয়া দিছে। আরে ভাই, প্রত্যায়িত মানে হলো সার্টিফাইড, সোজা জিনিস। প্রত্যায়িত মানে হচ্ছে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মানে দিস ইজ টু বি সার্টিফাইড দ্যাট, ওটার বাংলা হচ্ছে প্রত্যায়িত। অ্যাটাস্টেড মানে সত্যায়ন করা, অ্যাটাস্টেশন মানে সত্যায়ন, আর অ্যাটাস্টেড মানে হচ্ছে সত্যায়িত। হি ওয়ার্ন মি, এটা হচ্ছে আপনার ইংরেজির প্রশ্ন এখানে চলে আসছে। তাহলে ওয়ার্ন এর পরে অফ বসে, সে আমাকে সতর্ক করেছিল। আচ্ছা, তারপরে র্যাপিস কে বলা যায় প্যারিস, সো একটি শহর। অর্থাৎ আপনাকে এটাকে কি বলতে পারেন? আপনি এটাকে প্যারিস বলতে পারেন। আচ্ছা, তারপরে যদি সামনের দিকে যান, তখন হবে, খুব খেয়াল, নিচের শব্দগুলোর মধ্যে তিনটি সমগোত্রীয় কোনটি আলাদা? কনভেনশনাল, পিকুলিয়ার, কনজারভেটিভ, ট্র্যাডিশনাল। খুবই সিম্পল, উত্তর কোনটা হবে? উত্তর হবে পিকুলিয়ার। পিকুলিয়ার মানে অদ্ভুত, বাকিগুলো সব একই জিনিস। আচ্ছা, তারপরে ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ টেনুয়াস। এখন এটার সিনোনিম আপনারা খুঁজতে বলছে, মানে সমার্থক শব্দ। তো সমার্থক শব্দ যদি আপনি খুঁজেন, আপনার হবে থিন, পাতলা। উইটি, উইটির সমার্থক শব্দ কি হবে বলেন তো? ক্লেভার, ডাল। খুব খেয়াল করবেন,
তারপরে আপনার বোরিং, টেডিয়াস। দেখেন টেডিয়াস, এখন আমি কিন্তু সত্যিকার অর্থে এখানে যদি ক্লেভার আমি নিতাম না যদি অন্য ভালো শব্দ থাকতো। ক্লেভার কথাটা নেগেটিভ অর্থ দেয়। উইটি যদি ইন্টেলিজেন্ট হইতো তাইলে খুব ভালো হইতো। এখন ডাল, বোরিং, টেডিয়াস তো নেওয়া যাচ্ছে না, তাই ক্লেভারটা নিতে হবে। কিন্তু ক্লেভার চালাক আর বুদ্ধিমান বা জ্ঞান সম্পন্ন এক জিনিস না। তুমি আমার সাথে চালাকি করেছো নেগেটিভ অর্থে হয়। সে খুব চালাক, নেগেটিভ অর্থ দেয়। সে খুব বুদ্ধিমান, পজিটিভ অর্থ দেয়। তো না থাকার কারণে আপনাকে কাছাকাছি এটা নিতে হচ্ছে। What is the synonym of ugly? ugly মানে কুৎসিত, দেখতে ভালো না। এটার আপনাকে খুঁজতে বলছে হচ্ছে সিনোনিম, মানে সমার্থক শব্দ খুঁজতে বলতেছে। তাইলে আপনি এখান থেকে যে শব্দগুলো আছে খুঁজেন। গ্রিসলি, নট গুড। তারপরে হচ্ছে আপনার আনএক্সপেক্টেড, নট ওয়ার্স্ট, নট গুড। এটা নেওয়া যাবে, আর কিছু নেওয়ার সুযোগ নাই। আচ্ছা, তারপরে সিনোনিম অফ ফরলোইং ইজ, এটার সিনোনিম খুঁজতে বলতেছে। আপনার সমার্থক শব্দ যদি নিতে হয় এখান থেকে যেগুলো নিতে হবে সেগুলোর মধ্যে যেগুলো ভালো আছে কাছাকাছি যাবে সেটা নিতে হবে। তো সেটা নিতে গেলে একটু খেয়াল করেন তো কোনটা নিতে পারতেছি আমরা। ট্রান্সগ্রেশন, ইনভেড, অ্যানাথেমা, অবস্কিউর। না, অবস্কিউর নেওয়া যাবে না, অস্পষ্ট। এটা ভালো উত্তর। রেসিপিয়েন্ট, রেসিপিয়েন্টের সোজা যদি নেন ডিরেক্ট নিতে পারবেন বেনিফিশিয়ারি, বাকিগুলো হবে না। এরপরে ম্যানিফেস্ট এর সমার্থক শব্দ কোনটি? ম্যানিফেস্টো না, কিন্তু ম্যানিফেস্ট। সমার্থক শব্দ অবভিয়াস, অ্যাপারেন্ট, মার্ক, অল অফ দিস। দ্য ওয়ার্ড হোমোজেনাস, হোমোজেনাস মানে সেম কাইন্ড, একই রকমের হলে হোমোজেনাস হয়। এমানসিপেট, মুক্ত করে দেওয়া। এখন এমানসিপেট মানে যদি মুক্ত করে দেওয়া হয়, এটার শব্দ আপনাকে নিতে বলছে মিনস, সিনোনিম নিতে বলছে। সেট ফ্রি, টেক ব্যাক, মেকার্স। না, তাহলে আমি এখান থেকে ভালো উত্তর যেটা সেটাই নিয়ে নিই, সামনের দিকে যাওয়ার দরকার নাই। সেট ফ্রি মানে মুক্ত করে দেওয়া। সিনোনিম অফ কনসেনসাস, কনসেনসাসের সিনোনিম আপনাকে খুঁজতে বলতেছে। তাহলে যেগুলো আছে এগুলো কি কি আছে একটু খেয়াল করেন, কাছাকাছি অর্থ কোনটা যায়। ডিসএগ্রিমেন্ট, কন্টেন্ট, না এটাও যায় না। কন্ডিশন যায় না, কনসিয়াস যায় না, জেনারেল এগ্রিমেন্ট এটা যায়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপ্রোচড? এটার বিপরীত নিতে বলতেছে, তাহলে ডিসঅ্যাপ্রোচ না, না। তারপরে অ্যান্টি অ্যাপ্রোচ, এটাও তো না। মিস অ্যাপ্রোচ, ডিপার্টেড। আচ্ছা, তারপরে বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবান্ডন্ট? অ্যাবান্ডন্ট শব্দের অর্থ কি আগে এটা খুঁজেন, তাহলে বুঝতে পারবেন অনেক বেশি। তো স্কার্স মানে হচ্ছে অপ্রতুল, খুব সামান্য আছে এমন। তারপরে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কার্টেইল? ডিটেইল, এটাই উত্তর। তারপরে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডমিনেন্ট? ডমিনেন্টের অ্যান্টোনিম খুঁজতে বলছে, বিপরীতটা। তাইলে ডিফেক্টিভ না, মাল্টিপল না, ইনফ্রেড, শিফটিং। এই যে রিসেসিভ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য হারমোনি? হারমোনি মানে হচ্ছে শৃঙ্খলা আছে, হারমোনি মানে সুর আছে, হারমোনি মানে হচ্ছে সিস্টেমে আছে এমন। কখনো কখনো এটা সম্প্রীতি। কারণ অ্যান্টোনিম যদি আপনাকে খুঁজতে বলে আপনি এখান থেকে কি নিতে পারবেন, তাই না? তাহলে ডিসঅনেস্টি নেওয়া যাচ্ছে না। আপনার ডিসকর্ড এটা নেওয়া যাবে, মারামারি। অ্যাপল অফ ডিসকর্ড মানে কি বিরোধের বিষয়, সুতরাং এটা হারমোনির অ্যান্টোনিম। হোয়াট ইজ অ্যান্টোনিম অফ ইন্টিগ্রিটি? ইন্টিগ্রিটির অ্যান্টোনিম নিতে বলতেছে আপনাকে, তাহলে কি নিবেন বলেন? এক্সট্রাভ্যাগেন্স হবে না, ইনকমপ্লিটনেস হবে, এটাও ভালো উত্তর। এরপরে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানার্কি? অ্যানার্কি শব্দের অর্থ নৈরাজ্য। তো কার্টেসি, হোপ, অর্ডার, নিউট্রালিটি, ইম্পর্টেন্স। এখান থেকে যদি নিতে চাই ভালো হবে অর্ডার, সাজানো গোছানো আছে। সিস্টেম মানে এমন হলে অর্ডার। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডরমেন্সি? ডরমেন্সি আর হচ্ছে সুপ্তাবস্থা, হিবারনেশন একই জিনিস, তাই না? যারা বায়োলজি পড়ছেন তার বিপরীত হবে অ্যাক্টিভিটি, সক্রিয় থাকা। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিসপিউট? ডিসপিউট মানে তো মারামারি, বিরোধ। তার অ্যান্টোনিম খুঁজতে বলতেছে আপনাকে, তাইলে হবে অ্যাকসেপ্ট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পারসিভিয়ার? লেগে থাকা। আচ্ছা, তার সাথে যদি যাই গিভ আপ, ছেড়ে দেয়া, হাল ছেড়ে দেয়া। এরপরে আমরা একেবারে শেষে, আপনাদের কোনো বার্নিং কোশ্চেন থাকলে করতে পারেন চ্যাট বক্সে, আদারওয়াইজ আমাদের শেষ করতেই হবে। এভুলেশন পোলটাতে প্রত্যেকে অ্যাটেন্ড করে ফেলেন।
বার্নিং কোশ্চেন থাকলে আমাকে চ্যাট বক্সে দেন, কোনো ব্রেক দেই না, একটানে শেষ করে আসছি। পড়েন আর কি মন দিয়া, শেষ কথা এটাই, আর শেষ কথা আর কি বলবো। আপনারা তো প্রচুর বকাঝকা দিছি সবাই রে, না? মন খারাপ করেন না, মন খারাপ করেন না এই কারণে, ডাক্তার যদি আপনার মায়া করে পেট না কাটে, রোগী ভালো হবে না। তো ডাক্তার আপনার পেট কাটে কি জন্য? আপনার ভালো করার জন্য। সিম্পল ক্যালকুলেশন। কথা ক্লিয়ার? ডাক্তার আপনার পেট কাটে আপনাকে ভালো করার জন্য, এটাই স্বাভাবিক। এটা বোঝা লাগবে, যারা এটা বোঝে না তাদের হিসাব আলাদা। আপনাদের জন্য দোয়া করি, অবশ্যই দোয়া করি, সবার জন্য দোয়া। হ্যাঁ মাহবুব, থ্যাংক ইউ। আমাদেরকে মিস করবেন না, মিস করবেন না, কারণ আবার রিটেনে আপনাদের সাথে দেখা হবে, অনেক কথা হবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? আশা করি আপনাদের সবাইকে রিটেনে পাবো, অনেক কথা হবে, কোনো অসুবিধা নাই। কথা কি বুঝতে পারছেন? সো নো প্রবলেম। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে। সুন্দর একটি ক্লাস ছিল। তো আশা করছি আপনারা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে উপভোগ করেছেন। এখন যদি আপনাদের কারো উত্তরণ রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে লিখতে পারেন। আর অনেকে রুটিন চাচ্ছিলেন, তো এই পর্যন্ত আপনাদের যে রুটিনটা আছে আমি সেই রুটিনটা আপনাদের মাঝে দিচ্ছি। একটু কষ্ট করে দেখে নেবেন এখান থেকে। তো যেহেতু আপনাদের কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমাদের সাথে এ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।